বাতি জ্বালাও। শুনছো মেন্টোস বাতি জ্বালাও। আর আজকে সামহাও একটু মিস্টেক হয়ে গেল, তাই আমাকেই শুরু করতে হলো। আর আমার কয়েকটা ফোন কল করা দরকার, সেগুলো আমি একটু পরে রাজীব ভাই আসলে তারপরে করব। আজকে দুঃখের কথা, আমাদের সাথে রাজীব ভাই আসতে পারেননি, তাই শেষ পর্যন্ত আমাকে আর রবি ভাইকেই শো শুরু করতে হচ্ছে। সো লেট আস স্টার্ট টকিং। রবি ভাই কি অবস্থা? হ্যাঁ রেহান, কি অবস্থা? এই তো মোটামুটি ভালোই আছি। বাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ এন্দাস রবি, আমাদের সঙ্গে আছে মঞ্জুস, আমাদের সঙ্গে আছে নোমান, আমাদের সঙ্গে আছে মনির, এবং আজকে আমাদের সঙ্গে নুহেলা জাহিদও নাই এবং রাজীবও নাই। রাজীব সম্পর্কে দুটি কথা আমি বলতে চাই, প্লিজ। আসলে জাহিদ সম্পর্কে দুটি কথা বলুন প্লিজ। রাজীব সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই। জাহিদ সম্পর্কে বলবো। আসলে রাজীব সম্পর্কে এই শোতে অনেক ভুল ধারণা মানুষকে দেওয়া হয়েছে, প্রচুর ভুল ধারণা দেওয়া হয়েছে, রাইট। এবং আমি নতুন বছরে ঠিক করছি রাজীব সম্পর্কে আমি যত ভুল ধারণা দিছি, মানে একটা আছে না, মানে আমি আসিফ এন্দাস রবি ভাই, এই যে অনারে আমরা যে আছি, এটা জানার পরও মানুষ ফোন কেন দেয় আমি বুঝতে পারি। আচ্ছা, আমাদেরকে তোমরা 58151926 এই নম্বরে ফোন দিও না। আমরা আজকে মঞ্জুর নাম্বার থেকে সব কল নিব। মঞ্জু, আজকে তোমার উপর অর্পিত দায়িত্ব হচ্ছে তুমি আজকে আমাদের সব ফোন কল রিসিভ করবা। আমি রাজীব সম্পর্কে আগে দুটি কথা বলতে চাই। আজকে আমার মনটা খুব খারাপ। রাজীব আজকে আমাকে ফোন দিয়েছিল এবং বলেছে সে এই শো আর করবে না। আরে, এবং আমি বললাম কেন করবেন না ওস্তাদ? বলল ওস্তাদ আপনি এই শোতে আমাকে যে পরিমাণ পচাইছেন, এই শোতে আজকে আমার একটা পোস্ট গেছে যে আমি পাঠশালায়, শালা আর কি, পাঠশালা, আচ্ছা আচ্ছা, ওই শালা না, পাঠশালায় আমি একটা ওয়ার্কশপ করাবো। আপনারা জানেন যে আমি এই জীবনে বহু কাজ করছি। আমি এই জীবনে গল্প লিখছি, উপন্যাস লিখছি, নাটক বানাইছি, ফিল্ম বানাইছি, গান গাইছি, হ্যাঁ, বাথরুমে যেতে বেশিরভাগ সময়। আচ্ছা, তো আমাকে পাঠশালা একটা ফিল্ম মেকিং এর উপর কোর্স করাচ্ছে। তো হয় কি, আমি একটা কথা সব সময় বলি যে আপনি সাফল্যের সূত্র কিভাবে সফল হতে হয়, এই জিনিসটা আপনি সবসময় ব্যর্থ মানুষের কাছ থেকে শিখবেন। আমরা করি কি, আমরা আইডল বানাই, জীবনে সফল হওয়ার জন্য আইডল বানাই একটা সফল মানুষের কাছে। একজন সফল মানুষকে আমরা আইডল বানাই, একজন সফল মানুষের কাছে গিয়ে বলি কিভাবে আমি সফল হব। রেহান একজন সফল আরজে, নাম্বার ওয়ান আরজে। এখন রেহানের কাছে যদি গিয়ে একজন লোক বলে যে ভাই আমি একজন সফল আরজে হতে চাই, আমাকে আপনি বলেন, রেহান বলতে পারবে না একজন সফল আরজে হওয়ার সাফল্যের সূত্রটা কি। যেরকম বলতে পারবে রাজীব ভাই। না, ঠিক আজকে যদি উনি থাকতো তাহলে ওনারে জিজ্ঞেস করতাম। সেটাই অ্যাবসলিউটলি, রাজীব ভাই কেন মানে রবি হওয়ার শখ এত হচ্ছে, ওয়াই? আচ্ছা, রাজীব ভাই আমি বুঝলাম না কেন আসলো না আজকে। বাট কে কেন আসলো না? রাজীব ভাই আসেনি তো এখনো। আসে নাই রবি ভাই। আচ্ছা, তোমার কি মনে হয় মেন্টোস যারা শুনে, হ্যাঁ, তারা তাদের বুদ্ধির বাতি জ্বলে নাই? মঞ্জু, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। তোমাকে আমরা ত্যায্য আরজে ঘোষণা করলাম। মঞ্জু 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এই ঢুস হবে একটা, ঢুস হবে ভাই। মঞ্জু 3 তালাক। আমাকে যখন দেখা যাক কি পাঠশালা বললো যে আপনি একটা ওয়ার্কশপ করান ওস্তাদ, আচ্ছা, আমি বললাম আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে পাঠশালা নামটা আমার পছন্দ হচ্ছে না, এটা নাম করতে হবে পাঠশালী। আচ্ছা, শালাদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। এই যে রবি ভাই না, অলওয়েজ ডিস্টার্ব, যদিও আমার কোনো শালারা শুধুমাত্র আপনার কাছ থেকে নিবে। দুলা ভাই টাকা দেন, দুলা ভাই ফ্লেক্সি দেন, শালিরা নেয় না। দুলা ভাই বিকাশ দেন, দুলা ভাই অমুক দেন। শালিরাও বলে দুলা ভাই অমুক দেন, কিন্তু দিতে ভালো লাগে না। শালিরা শুধু নেয় না, শালিরা দেয়ও। এই জন্য আমি কি দেয়, এটা যেহেতু আমাদের পারিবারিক শো, এটা আমি বলতে পারতেছি না। এই জন্য আমি বললাম যে আমার একটা শর্ত আছে, জিনিসটার নাম করতে হবে পাঠশালী। তারপর তারা কি বললো? এবং এই যে আপনারা বলতেছেন কর্মশালা, এটাও চেঞ্জ করতে হবে, এটা হয়ে যাবে কর্মশালী। এটা নাম দিতে হবে কর্মশালী। বাহ, সৌন্দর্য। কিন্তু আমাকে তার ডাকলো কেন? ওয়াই রবি? আমি তো একজন ব্যর্থ পরিচালক। আমি জীবনে একটাও সিনেমা বানাইনি, না বানাই আমি ব্যর্থ পরিচালক। এটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা বস, আপনি একটা সিনেমা বানাতে পারেননি।
যেটা বলতেছিলাম, সফল হওয়ার সূত্র মানুষের জানা উচিত একজন ব্যর্থ মানুষের কাছ থেকে। একজন ব্যর্থ মানুষ, জীবনে পড়ে পড়ে মার খাওয়া একজন মানুষই জানে কিভাবে সফল হইতে হয়, কিন্তু একজন সফল মানুষ জানে না কিভাবে সফল হইতে হয়, কারণ সে অটোমেটিক্যালি সফল হয়। যে খুব ভালো উদাহরণ দিই, ডিয়েগো ম্যারাডোনা। মানে আপনি যত কম জানবেন, আপনি তত সফল হবেন। অ্যাবসলিউটলি, ডিয়েগো ম্যারাডোনা। মানে রবি ভাই আজকে না আপনাদের পুরো রাজীব ভাইয়ের মতো লাগতেছে। আমি হঠাৎ এইভাবে কিভাবে রাজীব ভাই হয়ে গেলেন বুঝতে পারছি। একদম আমার মনটা খুব খারাপ আজকে, এই কারণে রাজীব ভাইয়ের মতো হয়ে গেছে। রাজীবের ব্যাপারে বলবো, ওনার ওই দুটি কথা আমি আসতেছি, ওই দুটি কথাই রাজীব ভাইকে ফিল করতে করতে আপনি রাজীব না, ভাই হয়ে গেছেন। তাই না, আমি আমার ভয়েসের প্লাস্টিক। রবি ভাই, আমি চাচ্ছিলাম মঞ্জুর ছবিটা আজকে ফেসবুকে দিয়ে দেন, এই মুহূর্তের ছবি। না, মঞ্জুর ব্যাপারে আমি আসবো, মঞ্জুর ব্যাপারে আমরা ফিরবো। মঞ্জুর ব্যাপারে আমার 10টি কথা আছে, 10টি কথা আছে। কয় এপিসোডে শেষ হবে? আমরা দুটো দুটো করে 5 বারে শুনবো বস, দুটো দুটো করে 5 বারে আমরা শুনবো। তার আগে আমার কণ্ঠস্বর কি আসলে রাজীবের মতো শোনাচ্ছে? একদম। আমি আমার কণ্ঠস্বরের প্লাস্টিক সার্জারি করেছি। গ্রেট। আমি এখন থেকে রাজীবের কণ্ঠস্বরে কথা বলবো, ঠান্ডা লেগে কাশি হয়ে অবস্থা, কারণ আমি জানি এই শোতে রবির কণ্ঠস্বরকে মিস করে না। আমি আসিফ এন্তাজ রবি, আমি আজকে সাক্ষ্য দিচ্ছি, এই শোতে কেউ রবির কণ্ঠস্বর মিস করে না। এই শোতে সবাই মিস করে রাজীবের কণ্ঠস্বর। এই শোর মূল এক্স ফ্যাক্টর 3টা আছে, আমি, আসিফ এন্তাজ রবি, রাজীব এবং ব্যান্ডি। এই শোর রাজীব ভাই চলে আসছে আমাদের মাঝে। রাজীব ভাই চলে আসছে, আসেন রাজীব ভাই আসেন প্লিজ, আসে পড়েন রাজীব ভাই। আচ্ছা রাজীব ভাই, এই রবি ভাই তো ওনার ভয়েসটা প্লাস্টিক সার্জারি করছে, আপনিও কি আবার ওনার ভয়েস? রাজীব আপনি আসছেন, আমি খুবই খুশি হয়েছি। সিমেন্ট সার্জারি, এটা খুবই খুশি হয়েছি রাজীব, আপনাকে খুবই ভীষণ মিস করতেছিলাম। সবাইকে ধন্যবাদ, সবাইকে। আরে আল্লাহ, একদম ভয়েস তো পুরা রবি ভাইয়ের মতো হয়ে গেছে, অবিশ্বাস্য। আচ্ছা কোন ডাক্তার করছে ভাই এটা? এটা ডাক্তার করে না, এটা হচ্ছে তাজু প্লাস্টিক এন্ড কোম্পানি, ওখান থেকে প্লাস্টিক। এটা কি আপনাদের বাসার সামনেই নাকি? এইটাই হচ্ছে কাহিনী, যে রাজীব একবার চেষ্টা করলো যে প্লাস্টিক সার্জারি করবে, ডাক্তারকে বললো যে প্লাস্টিক সার্জারি করতে কত লাগবে, ডাক্তার বললো 5 লাখ টাকা। তা রাজীব বললো যদি প্লাস্টিক আমি দেই। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, আমাদের সঙ্গে রয়েছেন দি নলা রাজীব হাসান, আমাদের সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জুস, লোবান, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের 1 নম্বর আরজে রেহান। বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে গেলাম, একদম বিশ্ব ব্রহ্মাণ্ডে। আমি আসলে শোতে ছিলাম, বাট আমি কিছুক্ষণ না থেকে জাস্ট ট্রাই করে দেখলাম যে লিসেনাররা আমাকে কি পরিমাণ মিস করে, এবং যে পরিমাণ SMS পাচ্ছিলাম, আমার মোবাইল অলরেডি হ্যাং হয়েছে। এই জন্য আমি আবার তোমাদের মাঝে ফিরে এসেছি। আসল রবিকে চিনে রাখো, নকল রবি হতে দূরে থাকো। কোন সায়েন্স সিগনেচার আছে কিনতে গেলে যে অরিজিনাল পাওয়া যায় না? হ্যাঁ, বিএসটি লোগো আছে। আজকে একটা বিচার দিতে চাই। হ্যাঁ মঞ্জু প্লিজ। আমি কিছুক্ষণ আগে উনি নিজেকে রবি বলে দাবি করতেছিল, এটাকে আমি অবজেকশন জানাইছি বলে আমাকে তালাক দিয়ে বের করে দিতে চাইছে, এবং সেটাকে আবার লোবান ভাই রেহান দুইজনই সাপোর্ট দিছে। রাজীবের কাছ থেকে তালাকের বাইরে, ঠিক আছে, মানে শালির বাইরে আর কি? আজকে একজন টেক্সট করছে যে আপনারা ভাই কি করতেছেন, কি এখন চুপসায় গেলেন কেন? না বলি আসিফ এন্তাজ রবির দেরি হইলো কেন, ওটা বলতে হবে না? উনি খুলেন, আপনি যে আমাকে তালাক দিলেন সেটার ব্যাপারে বলেন। আসিফ এন্তাজ রবির দেরি হইলো কেন? কারণ আজকে আমাকে জিজ্ঞেস করছে ভাই আপনারা শোর আগে নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছেন। তখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা। হ্যাঁ জি প্রিপারেশন নিচ্ছি। 7টা থেকে প্রিপারেশন নেন? আমি বললাম 7টা থেকে না, আমি 8টা থেকে প্রিপারেশন নেই। তাহলে বলতেছে এখনই তাহলে আজকে নিচ্ছেন? আমি বললাম না, এখন তো সন্ধ্যা 7টা বাজে, আমি সকাল 8টা থেকে প্রিপারেশন নেই। বললো ভাই আপনারা এত কষ্ট করেন এই শোর জন্য, এত কষ্ট করেন? আমি কষ্ট বলে কষ্ট, এই যে মঞ্জু ভাই কিভাবে প্রিপারেশন নেয়, যেই দিন শো থাকে সেদিন মঞ্জু ভাই ব্রাশ করে না, সেদিন সে কয়লা দিয়ে দাঁত মাজে, সেই দিন মঞ্জু ভাই
1.5 লিটার কি খায়? সয়াবিন তেল, যাতে তার গলাটা খুব সিলসিলা হয়, সিলসিলা হয়, সিল্কি 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 সিল্কি। তেলে না আরো সিল্কি কমে চুলে দিলে নাকি? উল্টা হয়ে গেল। বলতে বেচারা বলতেছে রাজীব, ঠিক আছে, আপনার এই গল্প আমরা আরো পরে শুনবো। উনি আসলে পিছলা বলতে চেয়েছিল মনে হয়। পিছলা। তার আগে বলে নেই যে গত শুক্রবার একটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের দিন ছিল। কারণ গত শুক্রবার আমি শোতে আসতে পারিনি। রাইট। কিন্তু আমার প্রাণ আকুলি বিকুলি করছিল, কারণ গত শুক্রবার একটা সাবজেক্ট রেডি ছিল। রাইট। সাবজেক্ট হচ্ছে ঐশীর হবু স্বামী পোলেম। পোলেম নিয়ে আমাদের আমরা ওয়েট করতেছিলাম বস, কবে আমরা এটা নিয়ে রিসার্চটা শুরু করব। আর দ্বিতীয় আরো অনেক কাহিনী আছে যেগুলো নিয়ে আমাদের জাতির উদ্দেশ্যে অ্যাড্রেস করা উচিত রাজীব। সেটা হচ্ছে যে এই যে ঐশী আমাকে একটা ছবি পাঠাইছে, কোন এক বিয়ের অনুষ্ঠানে ওই ছেলের সাথে, সে পোলেমের সাথে দেখা করতে যাচ্ছে, কালকে পোলেমের সাথে দেখা করতে যাচ্ছে। সে ছবি তুলে পাঠাইছে আমাকে যে আমাকে কেমন লাগছে। আমি বলছি তোমাকে দাসী বান্দির মতো লাগতেছে। এই জন্য আজকে আমরা একটা গান গাবো, আগে চলে দাসী বান্দি পিছে সখিনা। তাও আজকে সে হেভি মেকআপ দিয়ে আমাকে একটা ছবি পাঠাইছে, আজকেও কি আমাকে দাসী বান্দির মতো লাগছে? আমি বললাম হ্যাঁ, আজকে তোমাকে পাউডারওয়ালা দাসী বান্দির মতো লাগছে। তো এই যে পোলেম, এই যে এই ছেলেটা, তার নাম কেন পোলেম? কেন কেন কেন? কারণ এই নামটা তার বাবা লিখেছে। তার বাবা কেন? তার বাবার নাম কি? হালিম। রোজার মাসের কথা মনে পড়ে গেল। হালিম, হালিম। আমরা ছিলাম ওনার নাম হবে মোলেম, হোলেম, হোলেম বা এই ধরনের কিছু। হালিম, হাসি মুরগি গরু। তিনি হালিমকে হোলেম লিখতেন, ছেলের নাম পোলেম। পোলেম। বাহ, নামের কি মহত্ব। তবে আমরা এই শোতে কি করি না করি, ঠিক আছে, এই শো তো এবিসি 7 বছর পার করলো, আমরা পার করলাম কত 2 বছর। এবং আমাদের প্রতিবার মনে হয়, যেমন হাসপাতালে যখন আইসিইউতে কোনো রোগী থাকে, হ্যাঁ, ডাক্তার কি বলে, সকালবেলা এসে রোগীর আত্মীয় স্বজনকে বলে যে শেষ দেখা না, আত্মীয় স্বজন যে আছে খবর দেন, আজকে দিনের মধ্যে একটা ভালো মন্দ হয়ে যাবে। ভালো হয়ে কি কথা, ঠিক আছে। আত্মীয় স্বজন সন্ধ্যার দিকে আসে সবাই, এই শুনছিস নাকি কি রবির তো অবস্থা খুবই খারাপ, যে করে এই ডাক্তার বলে দিচ্ছে ফাইনাল জবাব দিলা। আত্মীয় স্বজন কেউ সিএনজিতে করে, কেউ রিক্সায় করে, কেউ বাসে করে, কেউ গাড়িতে করে, কত জ্যাম পার হয়ে, কেউ সাইদাবাদ থেকে, কেউ রামপুরা থেকে, কেউ মহাখালী থেকে আসলো। আয়সা খুব দুঃখে দুঃখে মুখে হাসপাতালে ঢুকলো, যে যদি আগেই মারা যায় তাহলে তো পুরো বিষয়টা ফ্লপ। আত্মীয় স্বজন আসলো, তারপর রোগী মারা গেল, সবাই একসঙ্গে কে ধরে ব্যাপারটার মধ্যে কি ব্যাপারটা ইয়ে হয়, পোক্ত হয় জিনিসটা। একটা প্রবাদ আছে না, আত্মীয় স্বজন আসিবার পূর্বেই রোগী মারা গেল। কিন্তু এরকম যদি হয়, আত্মীয় স্বজন সবাই চোখ মুছতে মুছতে হাসপাতালে ঢুকছে, রোগী আসছে সন্ধ্যা 6টার দিকে আসছে, ডাক্তার বলে আর বেশিক্ষণ নাই, শ্বাস উঠছে, কিছুক্ষণের মধ্যে ঘটনা লাইফ সাপোর্ট ভালো মন্দ একটা কিছু হয়ে যাবে। আত্মীয় স্বজন দাঁড়াই দিচ্ছে, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, ঘটনা, রোগী মরে না, মেজাজ মুজাজ রাখে আল্লাহ মারেকে। এবং আত্মীয় স্বজন তো আইসাই ডায়লগটা দিচ্ছে যে আমরা যাইতেছি না, আমরা আসি, আপনি ভয় পায়েন না, রোগীরা বলছে। রোগী তো আর মরতেছে না, 12টা বাইজে। ওদিকে জি বাংলায় বাসা হয়ে মিরাক্কেল শুরু হয়ে গেছে, ওইটাকে দেখতে হবে। আর ভরপুর এও মরে না, আত্মীয় স্বজন যাইতে পারে না, ফুল একদম পুরা লোবান ভাইয়ের ক্রাইম পেট্রোল। এই যে মধ্যবিত্তের একটা সংকট আছে না, আমাদের এই শো হচ্ছে এরকম একটা সংকটের শো। প্রতি মাসেই আমরা তাদের কাছ থেকে বিদায় নিই যে এই শেষ শো, কারণ এটা এত জঘন্য একটা শো যে এই শো চালানোর মানে হয় না। এবং আমরা বিদায় নিয়ে মানুষের, এবং আমরা নিজের মধ্যে এইসব কথা আলোচনা করি যে ফালতু রেডিও শো করার জন্য তো আমাদের জন্ম হয় নাই। আমরা মহান সাহিত্য করবো, আমরা টেলিভিশনের কাজ করবো, আমরা সিনেমায় কাজ করবো। ফাইনালি পরের মাসে দেখা যায় যে এই শো আবার রিনিউ করা হয়েছে 1 মাসের জন্য। তা আমাদের শো হচ্ছে এরকম একটা মুমূর্ষু মার্কার শো। যেমন আমরা ডিসেম্বরে শো করলাম যে এটা শেষ, সবার কাছে বিদায় না, আমি ঢাকার বাইরে চলে গেছি, গিয়ে শুনি যে শো নাকি আবার মেয়াদ বাড়াই, ওই জন্য শুক্রবারের এটা কাহিনীটা হয়েছে। কিন্তু তা বলে এই শো যে একদম অ্যাচিভমেন্ট নাই তা কিন্তু না, আছে, ব্যাপক অ্যাচিভমেন্ট আছে। গত শুক্রবার পোলেমকে নিয়ে কথা বলার পর কি হয়েছে তোমরা জানো? আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের শ্রোতা ভাই বোন বন্ধুদের জানাচ্ছি যে
ঐশী এবং পোলেমের বিয়ে ভেঙে গেছে। সিরিয়াসলি? সিরিয়াস, একদম পাক্কা খবর। সেটা হচ্ছে পোলেম ঐশীরা বলছে শুধু কি নামের কারণেই? নামের কারণে না, আর বহুত জন নাম দিয়ে শুরু। মেয়েরা তো প্রথমে বুঝে না, মেয়েরা বলে যে দেখো আমার কিন্তু অনেক মানে কেলেস মানে একটা ব্যাপার আছে, কাগজ লাগে চলি। হ্যাঁ, কি খাই না খাই মানে আছে না যে আপনি তেমন কেউ না, কিন্তু আপনার বন্ধুর মধ্যে আছে মুসা ইব্রাহিম, ঠিক আছে? আর যে কিবরি আপনার ফেসবুক ফ্রেন্ড। হ্যাঁ, ওয়াও, করবি রাজকান্দের সাথে আপনি গুলশানের ইয়েতে গড়িয়া দিছে একদিন দেখা করছিলাম। হ্যাঁ, এটা কিন্তু একটা সামাজিক মূল্য আছে। বা জুনায়েদ আহমেদ পলকের সাথে একদিন মিনিস্ট্রিতে গিয়ে দেখা করছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইয়ে কি বলে অমিতাভ রেজার সাথে বা ফারুকির সাথে আপনার একটা সেলফি আছে। সাকিব ডাইনে গিয়ে আপনি একদিন সাকিব আল হাসানের সাথে সেলফি তুলেছেন। এটা একটা সামাজিক সূচক আছে, এটার নাম হচ্ছে কাগজ লগে চলি, KLC। আপনি যেখানে যান এখন কর্পোরেট চাকরি, বলে যে আপনার KLC রেটিং কেমন, KLC কেমন, মানে কাগজ লাগে চলে আমার KLC। তার মানে এই না যে মোস্তফা সরোয়ার ফারুকী তার বন্ধু, কিন্তু তার সাথে একটা সেলফি আছে। মুসা নাম শুনলে চিনি, রবি আছে চিনি তো, ঠিক আছে? KLC। তো মেয়েরা যখন আমরা মেয়েদের নিয়ে কথা বলি, ধর রুমু, ঐশী, তারপরে নিমু, এদের KLC রেটটা বাইরা যায়। এরা তখন হাজবেন্ডের সাথে গল্প করে, আমার KLC জানো তুমি, যে একটা শো আছে খুব পপুলার, খুবই পপুলার, কি শো? মেন্টস বাড়তে চলো। এই শোর নাম তো শুনিনি, শুনে না সবাই? এই শোতে আমার কথা বলে, ছেলের আগ্রহ করে। ওই শো তাই বলছিল, আমি ওই সেটা বলছি তোমার স্বামীকে বলো আমাদের শোটা শুনতে, তোমাদের জন্য। ঠিক এরকম সরল গলা, ফ্যামিলি শো শুনো। কিন্তু এই ছেলেকে যে প্রকাশ্যে লাইভ শোর মধ্যে, এই ছেলে এবং তার 14 গোষ্ঠীকে, যারা গত হয়েছে এবং যারা গত হওয়ার পথে, এমন ঝাড়াও এই ছেলে ভাবে না। এই ছেলে বলছে যে শোতে আমাকে নিয়ে, আমার নামকে নিয়ে, মানে ও নাকি কানছে হবে, যে নাম তো আমি রাখি না, আমার নামকে আমি নিজে বেছে নিছি। মজি, তোমার নাম তুমি রাখছো? না না। লোবান? নো নো নো। রাজীব? কেউ পোলেমের নাম তো পোলেম রাখে, পোলেমের নাম রাখছে পোলেমের বাপ। কিন্তু জন্ম মৃত্যু বিবাহ আর নাম, ওনার ফল্ট আছে। এইটাই বলতে যাচ্ছি, উনি কেন চেঞ্জ করেনি? এক্স্যাক্টলি। আমার বাপ যদি আমার নাম রাখে টয়লেট, বলছিলাম না দুই ভাই, বাপের নাম হচ্ছে বুলেট আর টয়লেট, ছোট ভাইয়ের নাম। ও টয়লেট, আমি যদি বোঝার পরে নাম বদলাবো? পোলেম তো বদলাই নাই, ওইটা পোলেম ক্যারি করে গেছে, সেটাই। এবং সে বলে পোলেম আমার নাম। যাই হোক, বলছে যে এরকম। আর আমরা যে কোনো শোতে আমরা কি করি, যাই হোক, বাবার প্রতি তার অনেক ভালোবাসা ছিল, কিন্তু তা বলে যে শোতে একটা ছেলের বাবাকে অপমান করা হয়, হ্যাঁ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেখানে তো সে এই শো এবং এই শো যারা শোনে তাদের কাউকে সে বিয়ে করবে না বলে ঘোষণা দিচ্ছে। ও মাই গড। কিন্তু বাবা পোলেম, ঐশীর বিয়ে তুমি ভেঙে দিও না। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের বাকি অংশগুলো শোনো, বিরতির পর আমরা বলবো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ তাজ রবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। আগে রাজীবকে আমরা ইনবক্স কিং বলতাম, কিন্তু 2016-তে আমরা রাজীবকে বলবো দানাওয়ালা কিং। আমাদের সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি। ওই ট্যাক ট্যাক করে আওয়াজ করতেছে কেন মালটা? আমি বুঝলাম না ব্যাপারটা। আমি এখন আওয়াজ করতেছে না, আওয়াজ আবার করেন তো আওয়াজটা বল। এইবার ঠিক আছে, বোঝা গেছে ব্যান্ডি আসলো। তোমাকে তো পেমেন্ট করা হয় তাই না? একটু জোরে, একটু জোরে যা করবা সব জোরে বাড়ি দিলেই হবে। হ্যাঁ, জোরে বাড়ি দিলেই। বস একটা ফোন ছিল যে আমাদের সাথে, অবশ্যই ফোন নেব, তবে মানে এই পৃথিবী হচ্ছে জোরের পৃথিবী, যা করবা তুমি যদি সত্যি কথা বলো মিনমিনায়া, কেউ শুনবে না, ভাববে তুমি মিথ্যা বলতে। আর মিথ্যা কথা জোরে বলবা, সবাই ভাববে যে তুমি, যেমন রাজীব খুব মিনমিনায়া বললো, ঠিক আছে, কাজ হবে না। হ্যালো, কে বলছিলে? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয় ফোন দিছো? আমি সূচনা, গাজীপুর থেকে। আমি তোমার নাম জিজ্ঞেস করছি। আচ্ছা, আমি তোমার নাম জিজ্ঞেস না, আমি তোমার নাম না পরে বলবো। মানে আমি কি তোমার নাম, আগে ব্যাপারটা সেটেল হোক, যে আগে আমি কি তোমার নাম জিজ্ঞেস করছি? মানুষ এত প্রচারমুখী। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার নাম জিজ্ঞেস করছি না, তাহলে কেন নাম বলছো? এমনি কান ধরে। আচ্ছা, কানে ধরছে। হ্যাঁ,
এক কান ধরছো না দুই কান ধরছো? এখন এবার কান ধরলে ফোন ধরবো কই? ফোন পড়ে যাবে। আরেকজনকে বলো যে ফোনটা ধরতে, তুমি দুই কান ধরো। ওই মানে মোবাইল ধর। হ্যাঁ হ্যাঁ, কানে ধরছি। ভেরি গুড। এবার শোনা বলো তোমার নামটা কি? ভাইয়া জাহিদ ভাইয়া আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, উনি বাসায় আছে। বাসায়? বাসায়? হ্যাঁ। ও পার্সোনাল নাম্বার দিব, ফোন দিবেন? না জাহিদ আজকে আমি বললাম আপনি আসবেন না কেন? বললাম আজকে 31st না, 31st আজকে। ভাই আজকে তো জাহিদ ভাই নাই, ওনার নাম্বারটা দিয়ে। কিসের 31st? হ্যাঁ আজকে কিসের 31st? সে বলতেছে আজকে নাকি কি এক ক্যালেন্ডারের কথা বললো, মায়া ক্যালেন্ডার না কি ক্যালেন্ডার বুঝলাম না, ওটা নাকি 31st। মায়ান ক্যালেন্ডার। হ্যালো ভাইয়া। বলো। হ্যাঁ, আমি আমার আম্মুকে জাহিদ ভাইয়ের ছবি দেখাইছি। আচ্ছা, কি বলছে তোমার আম্মু? বিয়ে করবে তাকে? আমি বলছি আম্মু দেখো তো, এটা তো কোন বান্ধবী, তো বাসায় আসে নাই। তো আমি বললাম যে দেখো, চিন্তা করছেন আরেকটা লাইট জ্বালা দেখা যায় না। মেয়েটার নাম কি? এই তো জাহিদের নামে সেটা আকার যোগ করার সময় চলে আসছে। জাহিদা। দাঁড়ান, সূচনার এখানে কাহিনী অন্য। সূচনা তুমি হচ্ছে অনেক চালাক, বুঝছো? ঠিক আছে, তুমি এভাবে করে মানে ছেলে মেয়ের কনফিউশন মিলা বাবা মাকে সন্দেহ করতে দিচ্ছ না। হ্যাঁ, ছেলেদের সাথে ঘুরতে যাচ্ছ, অথচ বলতেছো মেয়ে বান্ধবীদের সাথে। মানে জাহিদকে নিয়ে আসবে, আমার বান্ধবী আসছে বলে জাহিদকে নিয়ে রুমে ঢুকে যাবে, এরকম নাকি? না, এরকম ঘটনা ঘটছে। আমার এক বন্ধু, হ্যাঁ এই সূচনা ফোনটা কাটো। সেটা হচ্ছে যে আমার এক বন্ধুর নাম হচ্ছে সাব্বির, ঠিক আছে? ও থাকতো ধরেন যশোরে, তো সে ঢাকায় আসছে। ঢাকায় আসার পর খুবই দিন দুঃখী একটা ব্যাপার নিয়ে ঢাকায় আসছে। এসে সে বড় খালার বাসায় গেছে, দুঃসম্পর্কের খালা। গিয়ে বলছে ধরে আছে কিন্তু ছাড়বো নাকি, ধরতে বলছে। তো সে তার খালাকে গিয়ে বলছে, দুঃসম্পর্কের খালা খুঁজে বের করছে ঠিকানা, খুঁজে খুবই বড় লোক সেখানে। আচ্ছা, গিয়ে বলছে যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, আসলে চান্স পাইছে। আচ্ছা, এটা এই কথা সত্যি। বোটানি সাবজেক্ট, এটাও সত্যি, সে বোটানিতে চান্স পাইছে। ঢাকায় আমার থাকার কোনো জায়গা নেই, এটাও সত্য। আত্মীয় কেন 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 কেন? আত্মীয় তো আত্মীয়র উপকার করে। আমি আপনাদের বাসায় থেকে পড়াশোনা করতে চাই, সবই সত্যি কাহিনী। তার গলা শুনে, তার আকুল আহ্বান শুনে তার খালা তাকে থাকতেছে। যেহেতু সে সাব্বির, সে চিন্তা করেছে ব্যাপারটাকে সাস্টেনেবল করতে হবে। সে তার খালাতো বোনের সাথে কঠিন প্রেম শুরু। আমার একটা মেয়েকে পড়াইতে বাস 3 ঘন্টা লাগে, সাব্বিরের গুনে গুনে বাস 3 সেকেন্ড। 3 সেকেন্ডে সে মারছে করু। আপনার চেয়ে ওস্তাদ লোক আছে তাই? আমি বলতে সাব্বির ইজ মাই গুরু। আচ্ছা, 3 সেকেন্ডের মধ্যে সে তার খালাতো বোনকে পড়ায় ফেলছে। বস এটা কেমনে সম্ভব? এবং খালাতো বোনকে বলছে যে বাসায় এমন ভাবে চলবা যে আমি তোমার আপন ভাইয়ের চেয়ে তো আপন ভাই, কেউ যেন টের না পায়। কিন্তু মেয়েরা তো অবুঝ হয়, মেয়েরা তো প্রেম লুকিয়ে রাখতে পারে না, ছেলেরা যেটা পারে। মেয়েটার ভাবভঙ্গি দেখা বাপ্পা ধরে ফেলছে, সাব্বিরকে ডাকছে। দেখার পর বলছে, এই আমাদের উপকারের প্রতিদান। ঘরে দুধ রেখে সাপ পুষেছি না, দুধ কলা দিয়ে সাপ পুষেছি। হ্যাঁ, তা যাও, বাসা দেবে না, যাও। বস আমি একটা জিনিস বুঝলাম না, কি? ও ঘরের ডায়েট এত ফালতু কেন? ঠিক আছে, শুধু কলা আর দুধ। হ্যাঁ, এবং অন্য কোনো ছেলে হলে কি করতো? হাতে পায়ে ধরে, আরে গল্পটা শোনো না, অন্য কোনো ছেলে কি করতো? হাতে পায়ে ধরে কান্নাকাটি করতো। সাব্বির তার খালা খালুর পায়ে হাত দিয়ে সালাম করে যে আপনার আমার মুরব্বী, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাই মেনে নেব। আজকে থেকে কথা দিচ্ছি, আমি আপনাদের মেয়ের মুখের দিকে আর কোনোদিন তাকাবো না। কোথায়? খালা খালু বলছে, তাকানো কি, তুমি বাসায় আসতে পারবা না। ও আচ্ছা, বলে না, সে তুমি আসবোই না, আপনার মেয়ের কথা আমি জীবনেও ভাববো না। বলে সাব্বির ব্যাগ ট্যাগ দিয়ে সবাইকে সালাম টালাম করে এবং ওই মেয়েকে চোখের জলে ভাসায় বাসা বেরিয়ে গেছে। সেই জাস্ট বাসা থেকে বেরে গলির মোড়ে গিয়ে দাঁড়ায়, মেরে ফোন দিচ্ছে। আচ্ছা, ফোন দিয়ে বলছে যে রাত্রে জানলা খোলা রাখবা। সাব্বির ক্যাম্পাসে চলে আসছে ব্যাগ ট্যাগ নিয়ে। রাত্রে মেয়ের বাসা ছিল দোতলা এবং জানালায় কোনো শিকটি না, নাই, ওই যে বস। সাব্বির তার লাগেজ মেয়ের স্টেলামাইতে রাইখা, আচ্ছা, সারাদিন ক্লাস করতে, রাত্রে সে গিয়া সানসেটে উইঠা জানালা ঢুইকা। অসাধারণ জীবন। কারণ আগে তো বস ড্রয়িং রুমে ঘুমাইতো, এখন স্ট্রেট বেডরুমে। এইভাবে চলছে বস 6 মাস। নোবডি উইল বিলিভ, কেউ টের পায় নাই। তারপর বরং মেয়ের বাবা মা খুশি যে মেয়ে আগে রাত জেগে টিভি দেখতো, এখন সে আসেই না। হ্যাঁ, 9টার মধ্যেই ঘরে চলে যায়, বই খাতা নিয়ে রুম আটকায় দেয়, খুবই খুশি। এর মধ্যে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটল। কি অ্যাক্সিডেন্ট?
মেয়ের নানি আসছে গ্রাম থেকে, Oh God. আর নানির শোয়ার জায়গা হয়েছে Oh my God. মেয়ের সাথে। এটাই সাব্বির ভাই জানতো? না, মেয়ে অন্য রুমে, নানি ঘুমাচ্ছে বিছানায়। রাজীব প্লিজ গল্প বানায়, যেটা অরিজিনাল সাব্বির তো আর জানে না। সাব্বির এই যে আপনার তখন তো ইয়েতে কার্জন হলে ক্লাস হইতো, ক্লাস করে সে বাসে করে উত্তরা গিয়ে রেলিং বাইয়া সে মেয়ের ঘরে ঢুকতে যাবে, তখন তো মোবাইলের যুগ না, যে টুট করে ফোন দিয়ে বলে দেবে এই সাব্বির আজকে আসে না, নানি আসছে। ইয়েদের নানি ঘুমাচ্ছে। ওই মেয়ে ইশারায় বুঝাইলো যে আজকে তুমি ফটো, আজকে আর কিছু হবে না। আর সাব্বির কয় দোস্ত আমি এত রাত উত্তরা থেকে কই যাবো, আমি কি করলি? আর কইস না, সারা রাত সানসেটে বসে ছিল। ঘটনা সারা রাত সে দোতলার সানসেটে ক্যান ইউ ইমাজিন? ঘটনা আরো খারাপ হইতে পারতো। ঠিক আছে, নানি থুতু ফেলাইতে পারতো না না, আরো খারাপ হইতে পারতো। সাব্বির দেখা গেল ঘরে ঢুইকা তার প্রেমিকা মনে করে নানিকে জড়াই ধরলো। এই সানসেট থেকে আপসেট। এরপর যাই হোক, আবার তো নানি তার বেশি দিন থাকে নাই, ঠিক আছে, নানি চলে গেছে, সাব্বির আবার রেলিং বাইয়া ঘরে ঢুকে মেয়ের সাথে সময় কাটায় সকালবেলা, এবং দুর্দান্ত ভালো রেজাল্ট করতেছে সাব্বির। মেয়েও সুখী, সেও ভালো রেজাল্ট করতেছে, তার অত্যন্ত সুখী হাজবেন্ড ওয়াইফ। এর মাঝখানে মেয়ের বাবা মা টের পাইলো যে, তারা কিন্তু এটা টের পায় নাই যে 1 মিনিট আছে না, আচ্ছা, তারা টের পাইছে যে মেয়ে তাদের কিছু একটা হয়েছে, কারণ তার আচার আচরণের পরিবর্তন, তার মধ্যে যে বিরহ থাকার কথা সেই বিরহ নাই। সে খুশি, চাল্লম চলে। এবং সবচেয়ে সন্দেহজনক হচ্ছে সে সাব্বিরের কথা বলেই না, যেটা সিরিয়াস ব্যাপার স্যাপার। ঠিক আছে, বাবা মা প্রথম কয়েকদিন খুবই খুশি যে মেয়ে ভুলে গেছে, কিন্তু ভুলে গেলে এত খুশি কেন হবে? ঠিক আছে, এরপর তার মেয়ের বাবা মা কি করলো, ছোট্ট একটা বিরতির পর আমরা বাস অনেক সময় ক্লাইম্যাক্সে গিয়া আমরা অনেক সময় ভালো করতে গিয়ে বেশি ভালো করে ফেলি না, কাহিনীটা এরকম ছিল। আচ্ছা, একটা বিরতির পর বাবা তোমার তো উঠতে নামতে অনেক কষ্ট হয়, মই দিয়ে উঠো। ছোট্ট একটা বিরতির পর আমরা আবার চলে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে আস। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি, এবং আমার সঙ্গে 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 রয়েছেন মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান, এবং আমাদের সাথে রয়েছে মরিস, এবং আমাদের সাথে রয়েছে নলা কিং রাজীব হাসান, এবং আমাদের সাথে অবশ্যই রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। যে কথাটা আমি বলছিলাম, সেই কথাটা মোবাইলের মধ্যে হারিয়ে গেছে। না, মোবাইলে হারাই নাই রে ভাই, যে কথা আমি বলছিলাম সেটা হচ্ছে সাব্বিরের গল্প, অসাধারণ একটা গল্প। এবং এইটা যে আমি সিরিয়াসলি ঠিক করছি যে আমি সাব্বিরকে একদিন নিয়ে আসবো এই শোতে, প্লিজ। তার একটা ভালো বৈশিষ্ট্য কি, অসাধারণ গান গায়, এবং অবিকল সে একমাত্র অঞ্জন দত্তের গানগুলাই গায়। বাহ, তাহলে তো কোনো এক শুক্রবারে বস। হ্যাঁ, কোনো এক শুক্রবারে। এবং সাব্বিরের দেখতেও সে অঞ্জন দত্তের মতো, কথা বলার স্টাইলটা অঞ্জন দত্তের মতো, এবং হুবহু অঞ্জন দত্তের গলা, অসাধারণ ভালো গান গায় এবং খুবই দারুণ কথা বলে। সমস্যা হচ্ছে ও থাকে ঢাকার বাইরে, ওকে দেখে আমি ফোন দিয়ে নেক্সট শুক্রবারে নিয়ে আসা যায় কিনা, কিন্তু তাকে কিন্তু এই শোর ব্যাপারে কিছু বলা যায়, ওর গল্প যে বলা হয়েছে তাহলে সে তুলকালাম লাগাই দেবে। গল্পটা কিন্তু পুরো বলা হয়নি, গল্পটা অবশ্যই বলবো। আমি অপেক্ষা করতেছি রাজীবের জন্য, আমি অপেক্ষা করতেছি মঞ্জুর জন্য, আমি অপেক্ষা করতেছি লোবানের জন্য। পোলাবান না থাকলে না গল্প বলে ফিল নাই, আসলেই ফিল নাই, টোটালি ফিল নাই। এই ফাঁকে বলে দেই কালকে আমাকে গল্প বলার জন্য একটা গ্রুপ ডাকছে। আচ্ছা, কালকে পাঠশালা, খুব বিখ্যাত অর্গানাইজেশন পাঠশালা, তারা একটা কর্মসূচির আয়োজন করছে, সেখানে আমাকে গল্প বলার জন্য তারা ডাকছে। প্রায় 2.5 ঘন্টা আমি সরাসরি আড্ডা দেব, এবং যারা সেই আড্ডায় যোগ দিতে চাও, কালকে সন্ধ্যা 6টা, এটা হচ্ছে প্রবলেম, এটা অনেকের জন্য রাত হয়ে যায়, সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 পর্যন্ত। তবে তোমাদেরকে যেতে হবে অবশ্যই 5টার মধ্যে, এবং যেহেতু সিট লিমিটেড তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে 017
80379399 এই নম্বরে ফোন দিয়ে বা SMS পাঠিয়ে তোমরা যে যেতে চাও এই ব্যাপারটা কনফার্ম করতে হবে। আমি আবার নাম্বারটা বলছি 0178037999। এইখানে সবচেয়ে ভালো যদি এখনই তোমরা মেসেজ পাঠায় রাখো, তাহলে ওরাই তোমাদেরকে কল দেবে। প্রথমে লিখবে নিজের নাম, তারপর নিজের ইমেল আইডি এবং তারপর লিখবে রবি, লিখে পাঠিয়ে দেবে যে কোনো মোবাইল থেকে 0178037999 মানে 01780379399 এটি পাঠিয়ে রাখবে। এটা কালকে হবে ধানমন্ডিতে, এই জায়গাটা, এবং ধানমন্ডিতে ওদের যে পাঠশালা সেইখানে হবে। এখানে আমি গল্প বলবো, তোমাদের সাথে আড্ডা হবে। তোমরা যারা গল্প লিখতে চাও, গল্প বুঝতে চাও, তাদের জন্য এটা একটা ভালো জায়গা। কই এরা কই মঞ্জুল বলো না, কই ওদের জন্য ওয়েট করতেছি। ভাত খাচ্ছে আজকে, শুধু ভাত তো, তরকারি নাই, বাজেট সংকট। এটা হচ্ছে পাঠশালা সিনেমা বিভাগ ক্যাম্পাস। এটা হচ্ছে বাড়ি নম্বর 58, সড়ক 15/A, ধানমন্ডি, ঢাকা 1209। এই জায়গাতে তোমরাই করবে। নাম্বারটা বলে দিচ্ছি 0178037999। যারা আমাকে দেখতে চাও, শুনতে চাও কথা, তারা চাইলেই আসতে পারো। তোমাদের সাথে দেখা, কথা, আড্ডা সবই হবে। যাই হোক, আমি মানে সেটাই শ্রোতাদেরকে বলতেছিলাম রাজীব, যে সাব্বিরকে আমরা আগামী কোনো এক শুক্রবার নিয়ে আসি। ওর গান শুনে পোলাপান মজা পাবে, ওর গল্প শুনে পোলাপান মজা পাবে। গান গল্পের পাশাপাশি তার পায়ের ধুলাও নেওয়া দরকার, কারণ আমি এ পর্যন্ত দ্রুততম সময়ে মেয়েদেরকে পটানো দেখছি একমাত্র আপনাকেই। সেই আপনার লাগে 3 ঘন্টা, সে মাত্র 3 সেকেন্ডে। 3 দিন বস, আমার 3 দিন লাগে। 3 দিন আপনার লাগে, 3 দিন সে 3 সেকেন্ডে। মির্জা গালিবের একটা শের মনে পড়ে গেল, बाप का भी बाप होता है, बाप का भी बाप होता है, और उसको हम दादा कहते हैं। মানেটা কি বস? বাবারও বাপ আছে, বাবারও বাপ আছে, তাকে আমরা দাদা বলে যাব। ভেরি গুড। এই লোবানি কই, মঞ্জু কই? মঞ্জু ছাড়া শো জমে না। ফাঁকিবাজ হয়ে গেছে, সব ফাঁকিবাজ হয়ে গেছে। মঞ্জু আর কত খাওয়া? ফ্রি পেলেই খেতে হবে। এবিসি না হয় তোমাদেরকে ফ্রি খাওয়ায় রাত্রে শুক্রবার, তাহলে খেতে হবে। মঞ্জু বউয়ের খাবারটাও খেয়ে নিচ্ছে, বলতেছে এরকম খাবার তো পাওয়া যায় না, আমারটাও খাই, বউরটাও খাই। ছি 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 মঞ্জু, ছি। মঞ্জু তুমি যেখানেই থাকো মাইক্রোফোনের সামনে চলে আসো, শ্রোতারা তোমার জন্য অপেক্ষা করছে, মানে শ্রোতা মহিলারা তারা তোমার জন্য অপেক্ষা করছে। আমি অপেক্ষা করতেছি। আমি প্রায় 300 ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলায় রাখছি, তাদের প্রত্যেকের মিউচুয়াল ফ্রেন্ড হচ্ছে মঞ্জুর আহমেদ। আমি মঞ্জু ভাইকে জিজ্ঞেস করতে চাই, এবং জিজ্ঞেস করে যেমন একটা করে আমি নাম বলবো এবং মঞ্জু ভাইকে বলবো তাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা, কারণ একমাত্র মিউচুয়াল ফ্রেন্ড হচ্ছে মঞ্জু ভাই। যেহেতু মঞ্জু ভাইয়ের সে বন্ধু, সেই সূত্রে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, এবং প্রায় 300 জন, প্রত্যেকই মেয়ে। আমি এই পর্যন্ত একটাও মিউচুয়াল ফ্রেন্ড পাইলাম না মঞ্জু ভাইয়ের সঙ্গে আমার ছেলে যে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে, সব মেয়ে। মানে অদ্ভুত, মঞ্জু ভাই কি ছেলেদেরকে করে না? জাতি জানতে চায়, জাতি জানতে চায়। মঞ্জু চলে এসেছে। মঞ্জু 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 খাও তুমি গঞ্জু, মানে গঞ্জু মানে ছন্দ মিলানোর জন্য বলছে মঞ্জু। আমি জানি এই বুঝতে একমাত্র রাজীব খায় আমাদের এই ফল টিমের মধ্যে। খাই আমি, আর নেশা হয় রবি ভাইয়ের। মানে অদ্ভুত। তোমরা ঠিক আছে, আমি অনুষ্ঠানের ঘোষণাটা দেই নেই। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। খাও মেন্টস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান্স এবং মনির। সাথে রয়েছে দিন অল কিং রাজীব হাসান। সাথে রয়েছে বাংলাদেশের 1 নম্বর আরজে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে প্রমোশন পাইছে আরজে রেহান। সৌরজগতের হোল সৌরজগতের। আচ্ছা, যে গল্পটা বলছিলাম, তো ওই মানে সাব্বিরের বান্ধবী, মানে খালাতো বোনের, ওই একটু ওই জায়গাতে সানসেটের উপরে কয়েকদিন তারপর থেকে আসি, ওইখান থেকে। হ্যাঁ, ওইখান থেকে। একটু আগে থেকে না আসলে ফিলটা। হ্যাঁ, ওই যে সানসেটে গত পর্বে যা দেখেছেন, তো হ্যাঁ, তো সাব্বির তো ওইভাবে ডেট করতো, রাত্রে ওইখানেই থাকতো। ওটা ডেট নয়, জাস্ট থাকা, মানে নাইট। এবং সাব্বিরকে যখন আমরা বলতাম যে দোস্ত এটা কি ঠিক হচ্ছে, সাব্বির বলতো দোস্ত আমি থাকবো কই রাত্রে, তুই হলে। মানে মানবিক প্রশ্ন। আমি তুই হলে থাক, হলে ভালো লাগে না। একটা বাসা আর হলের মধ্যে তো পার্থক্য আছে। আমরা আসলে বাসা হলের মধ্যে পার্থক্য আছে, কিন্তু মেয়ের বাবা মা খেয়াল করলো যে মেয়ের সাথে সাব্বিরের প্রেম ছিল, হ্যাঁ, সেই সাব্বির নাই সিনে, অথচ মেয়ের মনে কোনো কষ্ট নাই, কোনো বিরহ নাই, সে হাসে খেলে, এবং সবচেয়ে সুন্দর সে সাব্বিরের নাম ভুলেও নেয় না।
এরপর মেয়ের বাবা মা ব্যাপকভাবে মেয়েকে ফলো করা শুরু করল। মেয়ে কোথায় যায়, মেয়ে যেখানে যায় সেখানে সাব্বির নাই, কারণ রাত্রিবেলা তো মেয়ে তার রুমেই সাব্বিরকে পায়। তাদের কনফিউশন আরো বাড়লো, মেয়ে কোথায় ফোন করে, যেখানে ফোন করে সেখানে সাব্বির নাই, ঢাকা ইউনিভার্সিটির কোনো ফোন নাই। কালা মে কুছ ডাল হ্যায়। পরে যাই হোক একদিন মেয়ের বাবা মা আবিষ্কার করলো সাব্বিরের একটি গেঞ্জি মেয়ের রুমে। যাক, গেঞ্জির উপর দিয়ে গেছে। ব্যাপারটা আসলে গেঞ্জি ছিল না। আচ্ছা, পারিবারিক শো, যেহেতু পারিবারিক শো আমি গেঞ্জির কথাই বলছি। ওকে, সাব্বিরের একটা ছোট গেঞ্জি যার নিচে পরে এরকম আমরা বুঝতে পারছি, আমরা ফ্যামিলি শো। এবং মানুষ যখন বেশি রেগে যায় না, রেগে গেলে মানুষ অন্ধ হয়ে যায়। তারা কি করলো জানেন মেয়ের শাস্তি হিসেবে? হতভাগী কলঙ্কিনী বলে তারা মেয়েকে রুমে তালা মেরে আটকে রাখলো। মেয়ের রুমে আগে সাব্বির রাত্রে থাকতো, মেয়েকে রুমে তালা মারার পর সাব্বির দিনেও থাকে। কি সৌভাগ্য। এইভাবে 6টা মাস কাটলো। মেয়ে ম্যাক্সিমাম সময় যদি পাইতো। রাজীব ভাই বলেন, আপনি বলুন। এখন এরপর হচ্ছে সাব্বিরের মূল সমস্যা দেখা দিল। সে শিফাকে মানে সে তার বউকে বলে যে চলো পালাই, আর সাব্বিরের বউ পালাবে না। জানুন অ্যারেঞ্জমেন্ট তো ভালোই আছে। না, অ্যারেঞ্জমেন্ট ভালো না, পালাবে না কারণ হচ্ছে ওই মেয়ে তো মেইন দরজাতে পালাতে পারবে না, তাকে ওই দোলনাটা বেয়ে নামতে হবে। এবং আমরা আমাদের প্রেমিকার জন্য কত কিছু করি। সাব্বির কিনলো মই, নীলক্ষেত থেকে সে মই বানায় উত্তরা নিয়ে, আর সে মেয়ে নামবে না, ভয় লাগে। তার বিয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা ছিল এইটাই। কোন এক গভীর রাত্রে বাপ মা মেয়েকে তালা মেরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে যে আমার মেয়ে বন্দি, মেয়ে মইবে, সহজ মইবে, মানে সুতা দড়িও যে ওইভাবেও না। এরপর তো যাই হোক মেয়েকে ব্যাপক খোঁজা। সকালবেলা উঠে কিন্তু বাবা মা ভাবছে কি আমার মেয়ে চুরি হয়ে গেছে। হ্যাঁ, রুমের মধ্যে নাই। এরপর আরো কাহিনী আছে, বললাম না কখনো রাখতে নাই, রাখলে মানুষ অন্ধ হয়ে যাবে, খুব বোকামি করে। এরপর তো অনেক খোঁজাখুঁজি, মেয়েকে পাওয়া যায় না। ঠিক আছে, সাব্বির আর তার ওই বান্ধবী পালাইছে, হ্যাঁ তার বোন মানে পালাইছে। তারপর যখন তারা আবিষ্কার করলো যে তারা বিয়ে করছে, হ্যাঁ তারা এই কাহিনী, তখন মেয়ের বাবা মা রাগে অন্ধ হয়ে বললো যে আমরা ধরে নেবো আজকে থেকে আমাদের কোনো মেয়ে নাই, আমরা ধরে নেবো যে আমাদের মেয়ে মারা গেছে, আমরা ধরে নেবো যে আমাদের এই মেয়ের কোনোদিন জন্মই হয় নাই, ওর সমস্ত স্মৃতি নিশ্চিহ্ন করে দাও বলে তারা রুমটাকে আবার তালা মেরে দিল। সাব্বির আলাদা একটা বাসা নিয়ে থাকতো, যখনই তার মানে একটু চেঞ্জের দরকার হতো ভালো লাগছে না, সে মই নিয়ে উত্তরে চলে যেত। মানুষ হানিমুনে নিতান্তই সেন্ট মার্টিন কক্সবাজারে যায়, সে হানিমুনে নিজের বউয়ের। আচ্ছা, হানিমুনের প্রসঙ্গ যখন আসলো, এটা ভালো বলছে রাজীব ভাই, নিজের বউয়ের শ্বশুর বাড়িতে যেত। ভাই এটা আলটিমেটলি কি দাঁড়ায় বলেন তো? হানিমুনের প্রসঙ্গ যখন আসলো, সবাই আমাকে বলে, আমাদের শ্রোতারা আমাকে স্পেশালি বলে যে আপনি কেন শোতে রাজীব ভাইকে এত পচান। আমি এই কারণে রাজীবকে পচাই, কারণ যে রাজীবকে আমরা চিনতাম সেই রাজীব বদলে গেছে। যার যত বেশি আছে সে তত বেশি চায়। রাজীবের জীবনে এত বেশি টাকা পয়সা আসা শুরু করছে ইদানিং, যে রাজীব একমাত্র টাকা পয়সাকেই জীবনের মানে, আমার কাছে একজন ভক্ত মানে কি, আমার কাছে একজন ভক্ত মানে হচ্ছে তার সাথে কিছুক্ষণ সময় কাটানো, তার সঙ্গে কথা বলা, তার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেওয়া এবং তার ভালোবাসাকে মাথায় তুলে রাখা। আর রাজীবের কাছে ভক্ত মানে হচ্ছে কি, তার কাছ থেকে প্রথমে রাজীব চাবে, রাজীবের ফ্লেক্সি না ফ্লেক্সি, এটাই বলতেছিলাম বাবা। প্রথমে রাজীব ওই মেয়ের ব্যাপক প্রশংসা করবে, তার বাবা মা ভাই বোনের খুবই খোঁজ খবর নেবে এবং একটা গ্রাউন্ড তৈরি করবে সেই মেয়ের আপন, এবং এক পর্যায়ে সে মেয়ের মার সাথে কথা বলবে। আন্টি, আপনার মেয়েকে যে আপনি বাংলায় পড়াচ্ছেন, বাংলার তো কোনো ফিউচার নাই, যাই হোক বাংলা যেহেতু পড়াচ্ছেন বিসিএস গাইডটা কিনে দিন যাতে ও বিসিএস পরীক্ষা টিকতে পারে। এই বলে সে ফ্যামিলিতে একটা ভালো অবস্থান তৈরি করে, পজিশন। তারপর তো তার কিছু বস রেডিমেড গল্প আছে, হাত ভাঙার গল্প। ডাক্তার না আবার যেতে বসছে, হাতে ব্যথা করতেছে, এইভাবে সে বড় অ্যামাউন্ট থেকে শুরু করেছে। মানে সে 50 থেকে, মানে রাজীবের একটা ইমান আছে, একটা নীতি আছে, 50,000 টাকার উপর সে কোনো মেয়ের কাছে চায়নি। ও আচ্ছা, 50 চা সর্বোচ্চ, আর সর্বনিম্ন 50,000, আর সর্বনিম্ন 50। যদি কোনো মেয়ে আমি কোথায় পাবো, সাইকেল বেচো, গয়না বেচো, কারণ ওই মেয়ে তো কোনো উপায় নাই, কারণ রাজীব তের মধ্যে এমন একটা সিস্টেম করে ফেলছে, ইমোশনাল ব্ল্যাকমেল, যেটা এই ব্যাপারে নীলের সাথে আমার কথা হয়েছে। ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছে সবচেয়ে খারাপ ব্ল্যাকমেল পৃথিবীর। রাজীব ভাই চোখ মুছতেছে না, চোখ মুছতেছে কারণ তাকে দাঁড় করাতে হবে। চোখ চুলকাচ্ছে, মিথ্যা কথা শুনলে চোখ চুলকায়। ওই মেয়ে বললেন সত্যি শুনুন, না
কোনো কোনো মেয়ে বলে 50 দিতে পারবো না, অনেকেই দেয়। সত্যি শুনলে অন্য জিনিস অনেকেই দেয়, মানে এ পর্যন্ত বোধহয় 58 জন দিছে 50 করে। রবি সব হিসাব রাখতেছে, মানে পুরা বিজনেস আইডিয়াটা তার দাঁড় করানো, মানে একদম কাটাই কাটাই। কত টাকা বস, টাকা কত জানি একটু বলেন। 58 জন। হ্যাঁ, দিতে রাজি হন, কে কত টাকা কত এমন সব। রাজীব আমাকে কথাটা আমি শেষ করি, আপনি বলেন। কারণ হচ্ছে কি রাজীব, আমরা কিন্তু সাব্বিরের গল্পে গেছিলাম এবং সাব্বিরের গল্পটা আমাকে ফুল। তোমাকে যে রাজীব নামে নক করে সে কি আদৌ রাজীব? তোমাকে যে রাজীব নামে ফোন দেয় সে কি আদৌ রাজীব? একবার ভালো করে খেয়াল করে দেখো তো, তার কণ্ঠস্বরটা একদম একটু রবি রবি লাগে না? একটু 58 জন মেয়ে 50 টাকা করে না, দাঁড়ায় গেলেন কেন ভাই? দাঁড়াই তো হবে। ওভার এক্সাইটমেন্ট। 58 জন মেয়ে কে কত টাকা দেয়, কাকে কি বইলে টাকা নেওয়া হয়, এত ডিটেইলস যে ক্রাইম করে তার পক্ষে বলা সম্ভব না। আমি বলতেছি আসলে এটা সিরিয়াসলি মানে হচ্ছে, এইরকম প্রতারণার ঘটনা ঘটতেছে। ব্যবসা ভালো, আমি জানি ঘটতেছে। আমি শুধু একটা কথাই বলবো, যে তোমাকে ফোন দিচ্ছে রাজীব পরিচয়, যে তোমাকে ফেসবুকে নক করতেছে রাজীব পরিচয়, কিবরিয়ার কথা বলে হচ্ছে এটা হয়, এটা হয়, শুনছি আর কি। একটা কথা বলবো যে কণ্ঠস্বরটা, আমি জানি যে তোমাকে ফোন দেয় সে খুবই ঝানু ওস্তাদ, মানে সে হচ্ছে নিতান্তই বাংলাদেশে জন্মাইছে জন্য, না হলে সে অভিনয়ে অস্কার, পুলিৎজার, নোবেল যা আছে সব পাইতো। তারপরও সত্যকে কখনো আড়াল করা যায় না। একটু খেয়াল করে দেখো এবং আমাদের এই শোটা ডাউনলোড করে শুনো, দেখবা কণ্ঠস্বরটা কারো একজনের সঙ্গে, আমি বলতেছি নাম বলবো না, কারো একজনের সঙ্গে মেলে কণ্ঠস্বরটা। আজকের শো যেমনি শুরু হয়েছে বস, এটা একদম সত্য না, একদম। টাকার অ্যামাউন্ট 29 লাখ। আচ্ছা যাই হোক, আমি বলি এখন কোন মেয়ে 50 দিতে পারে না, খুব স্বাভাবিক কারণে। হ্যাঁ, কেউ লোবান ভাই ক্যালকুলেটর বাইর করে, হ্যাঁ কেউ না লোবান, আরে বাবা ওইভাবে হিসাব করলে হয় না। 58 জন বলছে দেবেও, কেউ দিছে, কেউ দেয় নাই, প্লাস মাইনাস 29 লাখ। আচ্ছা, তারপর যে 50 পারে না তারে রাজীব একদম 1 লাফে অর্ধেক করে, তাহলে 25 দিত, মানে 50 না। যে 25 পারে না তার 1 লাফে 10,000 টাকা। ফাইনালি সেদিন এক মেয়ে গল্প করতেছিল, যেরকম টাকা চাইছে, আমি জানোই, বলে না মানে আমি জাস্ট রবি আপনাকে এই ব্যাপারটা জানাই। 50 থেকে সে শুরু করছে, হাফ অ্যান আওয়ারের মধ্যে সে 50 টাকা ফ্লেক্সিতে চলে আসছে। মেজান কিছু বলে তাহলে 50 টাকা ফ্লেক্সি করো। তখন আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিছি। তখন সে কি করছে, উল্টা 10 টাকা আমাকে ফ্লেক্সি করে বলছে মেগাবাইট কিলো তুমি। ইনভেস্টমেন্ট একটা গল্প মনে পড়ে গেল। আচ্ছা, রবিবার চরিত্রের সঙ্গে মিলে আর কি। সেই আমি বলতেছিলাম হানিমুনের গল্প। সেই রাজীব আমাকে গত সপ্তাহে বললো যে বস হানিমুনে যাচ্ছি, দয়া করে। ঠিক আছে, যা। খরচাপাতি কি খোঁজ খবর নিল। আমার খরচ বাঁচানোর জন্য সে বউকে রেখে হানিমুনে গেছে। নতুন আইডিয়া। বউ তো অনেক নিয়ে গেছিলাম, মানে সে বউকে বাদ দিয়ে সে হানিমুন করতে গেছে। রাজীব বউকে বাদ দিয়ে গেছে। আরে কক্সবাজারে কি বউয়ের অভাব? নেক্সট সিজনে আমার বউ যাবে একবারে। এই যে ডিপি একবার হানি একবার মুন, অদ্ভুত ব্যাপার। ওই যে বলতেছে কক্সবাজারে কি বউয়ের অভাব, না যায় কি করছে। দেখেন, মানুষ কিন্তু তার পাপের কথা কখনো না কখনো মুখ ফসকে হলেও বলে যায়। হক কথা ফক করে বাইরে। এটা আমি মনে করি কক্সবাজার বৃহত্তর চিটাগাং অঞ্চলের শ্রোতাদের জন্য এক ধরনের অপমান। হ্যাঁ, যে একটা জাতীয় গণমাধ্যম থেকে একটা ছেলে আরজে, সে একজন লেখক, একজন সম্মানিত সাংবাদিক, যার প্রচুর ফ্যান আছে এবং যাদের মধ্যে অনেক যার প্রচুর বউ আছে। হ্যাঁ, সে এরকম একটা কথা বলতেছে একটা অঞ্চল সম্পর্কে যে কক্সবাজারে কি বইয়ের অভাব। তার মানে কি? রাজীব, আমি আপনাকে একদম করজোর অনুরোধ করতেছি, একদম সবাই করজোর করো, করজোর করেছি আমরা এই শো থেকে বস। মেয়েদেরকে অশ্লীল ইঙ্গিত করে কথা বলাটা প্লিজ বন্ধ করো। ওটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি বাসায় গিয়ে কাকে মারবেন, ইনবক্সে কার কাছে টাকা চাইবেন, কাকে ব্ল্যাকমেইল করবেন, কাকে একা পেলে। লিফটে আমাদের এরকম একটা রেকর্ড আছে, লিফটে আপনি, সেটা আপনার একদম মানে আছে অনেক বড় আর্টিস্ট, যেমন বিল কসবি শো নামে একটা টিভিতে শো হতো। সে বিল কসবি সারা ওয়ার্ল্ডের মানে বিখ্যাত একজন পারফর্মার। তার কিন্তু এই প্রবলেমটা ছিল, সে বাচ্চা মেয়েদেরকে সেক্সুয়ালি হ্যারাস করতো। এটা একদম যার ব্যক্তিগত লেভেলের ব্যাপার। কিন্তু বিল কসবি কিন্তু কখনো তার শোতে মেয়েদেরকে হ্যারাস করে কোনো কথা বলে নাই, অপমান করে কথা বলে নাই। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে আপনি রেডিওতে বসে বলছেন ডাক্তার যে কক্সবাজারে কি বইয়ের অভাব।
এক লোকের মেয়েদেরকে আপনি কি ভাবেন মেয়েদেরকে আপনি কি ভাবেন আপনি মেয়েদেরকে উনি শুধু মেয়েদেরকে নিয়েই ভাবে। ও আচ্ছা এক লোকের ভাই একটু ওনাকেও বলতে দেন উনি কি বলতে এক লোকের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। মানে মানে সে ভালো কিছু চিন্তাই করতে পারে না। কোন লোক যা বলবা তো সে নাম প্রকাশে অনিচ্ছুক, র দিয়ে শুরু ব দিয়ে শেষ, তবে 2 অক্ষরের। আচ্ছা 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 2 অক্ষরের। আকার বললেন না তাই তো? রাজীব র দিয়ে শুরু ব দিয়ে শেষ, তো অক্ষরটা আবার খোলাসা না করলে এখানে প্যাচ লেগে যাবে। সেই লোকের চিন্তা ভাবনা খুব খারাপ, খুব খারাপ। মানে সে ভালো কিছু চিন্তা করতেই পারে না। র দিয়ে শুরু ব দিয়ে শেষ 2 অক্ষরের। হ্যাঁ 2 অক্ষরের মাঝখানে একটা বর্গীর জ বেকুবের মতো বসে রয়েছে, বুঝে নাও লোকটাকে। রদে শুরু বদে শেষ, মাঝখানে একটা বর্গীর জ। সে যেহেতু অসহায় হয়েছে, সে যেহেতু বিশেষ। এখন আমাদের হয় কি, আমাদের তো এই ধরনের লোকদের যারা খুব প্রভাব প্রতিপত্তি, যাদের প্রচুর টাকা, তারা কোনো একটা ঝামেলা হইলেই ডাক্তারের কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে যায়। আপনি গেছেন কখন লোমান ভাই সাইকিয়াট্রিস্টের কাছে? যাওয়ার দরকার হয়নি। মঞ্জু ভাই গেছেন কখন সাইকিয়াট্রিস্টের কাছে? না, যায়নি। এই ধরনের লোকরা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলি। আচ্ছা, কথা বলা। আমার কাছে কিছু লাইনে আছেন, আমার কাছে কিছু সাইকিয়াট্রিস্ট আসতো। এটার কারণ আছে, কারণ হচ্ছে যাহা বলিবর সত্য বলিবর এক্সপার্ট অপিনিয়ন নেয়ার জন্য। সেই লোক সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, বাংলাদেশের বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্টকে বলছে যে আমি ভালো চিন্তা করতেই পারি না, আমার সবসময় খারাপ চিন্তা আসে। সাইকিয়াট্রিস্ট বলতেছে এটা তো খুবই জটিল সমস্যা, আচ্ছা এটা টেস্ট করি আপনার। সাইকিয়াট্রিস্ট হোয়াইট বোর্ডে জাস্ট একটা রেখা উপর থেকে নিচে টানছে, একটা সরল রেখা। বলেন আপনি কি দেখতেছেন এটা? লোকটা বলছে আমি একটা অপরূপ সুন্দরী মেয়ে দেখতেছি জন্মদিনের পোশাকে। হোয়াট? আমি তো একটা রেখা, মানে রেখা টানলাম। আমি রাজীব অনুরোধ করছিলাম এই শোতে যাতে আমরা একটা পারিবারিক শো এবং অশ্লীলতা যাতে মুক্ত রাখি, প্লিজ। অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে গিয়ে এখন অশ্লীলতার ইয়ে করতেছেন। ওই লোক আরেকটা রেখা টানছে, সেটা হচ্ছে এবার বা থেকে ডানে। বলে এইবার আপনি কি দেখতেছেন? বলে এইবার আমি দেখতেছি অপূর্ব সুন্দরী একটা মেয়ে শুয়ে আছে। ডাক্তার বলছে আপনার অবস্থা ভাই আমার চিকিৎসার আওতার বাইরে, আপনি অন্য কোথাও ট্রিটমেন্ট নেন। সেই লোক খুবই অবাক, আরে তুই আঁকতেছিস অশ্লীল ছবি আর আমি বললেই দোষ? এটাই হচ্ছে রবি ভাইয়ের অবস্থা। আমি যাই বলতেছি রবি ভাই চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিছু না কিছু আবিষ্কার করে নিচ্ছে। বউ মাও হয়, বউ আদরের হয়, বউ সম্মানের হয়। বউ মানেই যেটা আপনি মিন করতেছেন সেটা না। বউকে তো আপনারা নারীর নাম আপনারা দিচ্ছেন মহিলা, কারণ আপনারা নারীদেরকে মহলে মহলে রাখতে চান। নারীর নাম আপনারা রাখছেন জননী, কারণ নারীকে আপনারা মানে সে জন্ম দেয়, এছাড়া আপনি আর কিছু কল্পনা করতে পারেন না। কিন্তু নারীর নাম রাখা উচিত রানী। নারীর নাম হবে রানী। আপনার মতে নারীর নাম হবে জননী, না কি রাখা উচিত? তননী, মানে সে টাকা দেয়। ওকে, আপনি যেমন মাকে ম্যাও বলেন, হ্যাঁ মাকে ম্যাও বলেন, এবং জননীকে আপনি টননী বলেন, মানে সে টাকা দেবে। বাট রাজীব, এগেইন এটা আপনার ব্যক্তিগত বিষয়। অবশ্যই আপনার ব্যক্তিগত জীবনে রাজীবের এই কথাটা কিন্তু ভালো লাগছে, যে বউ সম্মানের হয়, অবশ্যই বউ ভালোবাসার হয়, বউ টাকা দেওয়ার হয়। খালি এইটুক জানতে হবে যে বউ অন্যদেরও হয়। আপনি বললেন কথাটা রেহান, কিন্তু আপনি যে চিটাগাং এ সবাই আমি খুব অনেক বউ আছে, আমি খুব খুশি কথাটা আপনি রবিবার দিকে তাকায় বলছেন। এটা আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কি সাব্বিরের গল্পে যাবো না যাবো না? প্লিজ এইভাবে সাব্বিরে চলছে, এবং সাব্বির একবারই হয়েছিল ইয়েতে কি বলে ছবি তুলতে গেছে, ওই যে 21শে ফেব্রুয়ারিতে ক্যামেরা কিনছে। সেই সময় ডিএসএল ক্যামেরার অনেক দাম, সে ডিএসএলআর ক্যামেরা কিনছে আজ থেকে কত 10-12 বছর, তখন খুবই দাম, এখন তো খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। ক্যামেরা কিনে সে শহীদ মিনারের ছবি তুলতে গেছে 21শে ফেব্রুয়ারি। তাকে ছিনতাইকারী ধরছে সংসদ ভবনের সামনে। আমি শুনে বললাম যে তুই গেছিস শহীদ মিনারে? না দোস্ত, রাতের ছবি শেষ হয়ে গেছে, তো আমি ভোরবেলা একটু সূর্যের আলোর ছবি, এবং সূর্যের আলোকে এখানে অভাব। সে গেছে, সে সাথে মাসুম, 2 জন বন্ধু গেছে। যাওয়ার পর ছবি তুলতেছে, ফিরে আসার পথে রিক্সায় করে আসতেছিল, একটা কালো ক্যাবে ছিনতাইকারীরা আটকাইছে তাকে। আটকানোর পর বসে ক্যামেরা দিতে। সাব্বির কি করছে? সাব্বির ক্যামেরার সাথে ট্রাইপড থাকে স্ট্যান্ড, ওইটা ছিনতাইকারীদের দিকে ছুঁড়ে মেরে সে দৌড় মারছে।
ছিনতাইকারীরা তাকে ধাওয়া দিয়ে ধরছে, ধরার পর প্রথমে পিটাইছে। দৌড় কেন মারা হইলো? এক অপরাধ, এক দৌড়লাম না, কষ্ট করাইলি। আরে গাড়ির সাথে দৌড়ায় পারে কেউ? 2 মিনিটে ধরে ফেলছে। 2 দৌড় মারলি মাসুমকে ফেলে, মানে তোর বন্ধুরে ফেলে দৌড় মারলি কেন? এইটা গুরুতর। 3 তুই ছুঁড়া মারছিস, ভালো কথা। ট্রাইপড কেন মারলি? তুই ক্যামেরার পায়া ছুঁড়া মারছিস, ক্যামেরা ছুঁড়া মারছিস। তারপর তারা ক্যামেরা নিছে, পায়া নাই না, পায়ের দাম কিন্তু অনেক, পায়া নাই না, বুঝতে পারে নাই বা ঝামেলা মনে করছে। এবং তারপর ছিনতাইকারীরা একদম পুরো কুচি কুচি করে কোপাইছে সাব্বিরকে এবং মাসুমকে। আচ্ছা, ইনি কি মেডিকেলে ছিল? ও আচ্ছা, তার ইন্টারেস্টিং। মানে একটা মানুষের কুচি কুচি করে কাটছে, আপনি ইন্টারেস্টিং বলে হাসতেছেন। এইটাই তো রাজীব হাসবে, মানুষের কষ্টে সে বুঝে বস, সোজা একটা দাগ দিলে যার নাম কুচি কুচি করে মারছে, এটা না তার মার্স। ইন্টারেস্টিং হচ্ছে সে ঢাকা মেডিকেলে ছিল না, ঢাকা মেডিকেল আমি বলতেছি, দাঁড়ান। সেটা হচ্ছে তার নাম হচ্ছে ব দিয়ে শেষ, মাঝখানে বর্গীয় জ আছে, যে সবকিছুতে খারাপ জিনিস ভাবে। ওকে ফাইন, কোপাইছে, একদম চাপা দিয়ে কোপাইছে, কোপায় ফেলে রেখে গেছে, ফেলে রেখে ওরা চলে গেছে। এক ভ্যানালা যাচ্ছিল, ভ্যানালা দেখছে, দেখে দুইজনকে উঠায়, মানে দুজন কিন্তু সেন্স নেই, উঠায় প্রথমে যে গণস্বাস্থ্য হাসপাতাল ওই শ্যামলীতে ওইখানে নিয়ে গেছে। ওইখান থেকে ওরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে পাঠাই দিছে। এবং খুবই সারপ্রাইজিং, এই দুইজনেরই কারো বাঁচার কথা না। তাদেরকে জবাই করে নাই, কিন্তু সারা শরীরে কোপাইছে, কিন্তু তারা বেঁচে গেছে। মাসুমও বাঁচছে, সাব্বিরও বাঁচছে। এবং আমরা তো সবাই ঢাকা মেডিকেলে ছুটে গেছি। প্রথমে তারা দুজন ছিল পাশাপাশিতে, যখন দুজনেরই জ্ঞান ফিরে আসছে, মাসুম গালি দিতেছে, কুত্তার বাচ্চা তুই কেন দৌড় মারলি? কারণ দৌড় না মারলে কোপাইতো না, নিয়ে যাইতো, মারতো, নিয়ে যেত। আর সাব্বির গালি দিতেছে, কুত্তার বাচ্চা তুই দৌড়াইলি না, তুই দৌড়াইলে দুজনকে ধাওয়া করতে গিয়ে ধরতে পারতো না। আমি আমার শ্রোতাদেরকে একদম পরিষ্কার ভাষায় বলতে চাই, ছিনতাইকারী যদি কখনো তোমাদেরকে ধরে, দুইটা কাজ, আল্লাহ মাফ করুক, দুইটা কাজ কখনোই করবা না। দৌড়াবা না এবং তাদের সাথে মারামারি করার চেষ্টা করবা না। ইভেন এমনও হইতে পারে, অনেকে বলতে পারে রবি ভাই আমাদেরকে কি ভীতু হওয়ার পরামর্শ দিচ্ছেন? ইয়েস, আমি তোমাদেরকে ভীতু হওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ আমার 100 জন শ্রোতার মধ্যে 100 জনকে যদি ছিনতাইকারী ধরে, মারামারি করে হয়তো একজন জিতবে, কিন্তু বাকি 99 জন মারা যাবে। এটার সফলতা সম্ভাবনা মাত্র 1%, যেটাতে সফলতা, আর বাকি 99% যেটা সম্ভাবনা সেটা তোমাকে মেরে ফেলবো ওরা। এত বড় ঝুঁকি কখনোই নিবা না। আমার কাজ রেডিওতে কথা বলা, রেডিওতে কথা বলতেছি। তোমার কাজ রেডিও শোনা, রেডিও শুনতেছো। ছিনতাইকারীর কাজ ছিনতাই করা, তাকে তার কাজ করতে দিবা সহজে। তুমি সাবধানে, ইয়েস, তুমি সাবধানে চলবা, সবসময় এড়িয়ে চলবা। হাতে যদি টাকা না থাকে ধার নিয়ে পকেটে রাখবা। হ্যাঁ, কিন্তু ধরলে কোনোদিন হিরো হওয়ার চেষ্টা করবা না, এটা একদম সিরিয়াসলি। কারণ সাব্বির এবং মাসুমের অবস্থা আমি দেখছি, মানে কিচ্ছু ছিল না ওদেরকে। আচ্ছা, যাই হোক, জ্ঞান ফেরার পর দুজন, এবং এত ঝগড়া, কারণ ওদের তো তখন সেন্স না, ওদের মাথার তো ঠিক মতো কাজ করতেছে না। সারা শরীর, মানে কতদিন ওদের প্রায় 3 না 4 মাস খালি সেলাই দিতে হয়েছে। এখন কি তারা নরমালি হাঁটা চলা? আমি বলতেছি দুজনেরই মানসিক ভাবে অনেক ব্যাপক পরিবর্তন হয়েছে। পরে ওদের চিল্লাচিল্লিতে, এটা হচ্ছে ঢাকা মেডিকেলে, আল্লাহ না করুক যদি কারো যাওয়ার অভিজ্ঞতা থাকে, 32 নম্বর ওয়ার্ড বলে, ক্যাজুয়ালিটি বিভাগ। যত কাটা ছেঁড়া অ্যাক্সিডেন্ট, 2 টুকরা হয়ে যাওয়া মানুষ এখানে থাকে। ওই ওয়ার্ডে খেয়াল আছে। আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে দুজনের বিছানা চেঞ্জ করে দিচ্ছি, খাটটা এনে 2 কোণায় নিয়ে গেছে, ঝগড়া না করে। ঝগড়া করতে মারা যাবে, ওদের মাথা তো ঠিক নাই। যাই হোক, দীর্ঘদিন ট্রিটমেন্টের পর ওরা ঠিক হইলো। ঠিক হওয়ার পর মাসুম আর কোনোদিন ঢাকায় সেটেল হয়নি। সেও বোটানি ছাত্র ছিল ঢাকা ইউনিভার্সিটির। সে এখন মানিকগঞ্জে থাকে, ওইখানে সে আর মানে তার আর এই ঢাকা শহরের প্রতি তার আগ্রহ কমে গেছে। কিন্তু এমনি নরমাল হাঁটা চলা সবই ঠিক আছে একদম। আমি মনে করি ঢাকা মেডিকেলের ডাক্তার হচ্ছে পৃথিবীর সেরা ডাক্তার, পৃথিবীর সেরা ডাক্তার। ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার হচ্ছে পৃথিবীর সেরা ডাক্তার। আমি দেখছি এমন সব ভয়াবহ, আমাকে বেশ কয়েকবার যাইতে হয়েছে, বেশ কয়েকজন মানুষের জন্য আমি দেখছি যে এমন সব ভয়াবহ রোগীকে তারা, অ্যাক্সিডেন্টের রোগীকে তারা বাঁচাই তুলছে। এটা বিশাল ব্যাপার। আচ্ছা, তো সাব্বিরকে তো ওদের সুস্থ হইতে কয়েক বছর লাগছে। তো সুস্থ হওয়ার পর হচ্ছে যে অনেক ইঞ্জেকশন দিতে হইতো। সাব্বির ওর মধ্যেই তাকে থেরাপি নিতে হইতো, ঠিক আছে, হাঁটা চলা ঠিক করার জন্য, আঙুল সোজা করার জন্য, শরীরে বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করার জন্য। তাই একদিন সাব্বিরের বউ হ্যাবি কাঁদতেছে আমার কাছে, কি ব্যাপার? বলে সাব্বির ইঞ্জেকশন নেয়। তার ইঞ্জেকশন নিতে হচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে। বলে না, যে মেয়ে ডাক্তার ইঞ্জেকশন দেয়, এটা ঢাকা মেডিকেল না, এটা সে মেয়ে ডাক্তারকে বলছে যে আমার মানে সাব্বিরকে হাত ইঞ্জেকশন দিতে গেলে নাকি ব্যথা লাগে, পা ইঞ্জেকশন দিতে গেলেও ব্যথা লাগে, এক জায়গায় নাকি ওর ব্যথা লাগে, কোথায় কোমরে।
ঠিক আছে কোপাইছে হয়তো ব্যথা রয়েছে, না আপনি বুঝতেছেন না, ও 3 সেকেন্ডে কাইট করা পাবলিক, 3 সেকেন্ডে কাইট করা পাবলিক। আরেকটা ক্লিন ওই ওর মধ্যেও সে মানে সে ফুল ফর্মে আইসেই মানে কোন রকম তো একদম ফুল আবার লাইনে চলে আসছে, কঠিন ভাবে লাইনে চলে আসছে। ওস্তাদ মানুষ, ওস্তাদ আমি ওকে নিয়ে আসবো, এবং ওস্তাদ না হওয়ার কোনো কারণ নেই, এত অসাধারণ করে সে কথা বলে। আমার কথা আর কিসের কথা, সাব্বিরের কথা রেডিও পাগল হয়ে যাবে এত। তাহলে ওস্তাদ বুঝে শুনে নেন, এত ভয়াবহ কথা, এবং শুধু কথা, গান, সাব্বিরের গান একদম। তাহলে তার কথা বন্ধ, গান শোনাইতে আমরা শোনাইতে দিতে পারবো, গান নিয়ে আসবো। সমস্যা হচ্ছে একদিন আসা রবিবার মার্কেট বারটা দখল করে চলে আসছে, কেউ আর রবিবার বুকে আসতে রাজি না, সবাই ফোন দেখতে সাব্বির ভাইয়া নাই। সাব্বির খুবই ডেঞ্জারাস একটা ছেলে, খুবই অসাধারণ একটা ছেলে। সাব্বিরকে দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম আমি বিয়ে করার জন্য। অদ্ভুত অদ্ভুত, মানে এরকম পিস বাংলাদেশে খুব কম আছে, খুবই কম আছে। সাব্বিরকে নিয়ে আমার একটা উপন্যাস অনেকটা লেখা হয়ে গেছিল, নাম দিয়েছিলাম উদ্ভিদ। সাব্বির সারা জীবন যা করছে সবটা একটা ব্যর্থ হয়েছে, এই যেমন কিন্তু দু একটা জায়গায় সফল হয়েছে। একটা হচ্ছে বিয়ে, কিভাবে হলো দুই ফ্যামিলি বিয়ে, এটা অনেক দিন লাগছে, কিন্তু পরে সে তার শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করে ফেলছে, ম্যানেজ করে হয়েছে। এবং তারপর তার সে শ্বশুরকে বুঝাইছে, আমি যেহেতু বোটানি স্টুডেন্ট, শ্বশুর একটা জমি আসছিল আশুলিয়ার দিকে বিশাল, ওইখানে সে নার্সারি দেবে। শ্বশুর খুবই বড় লোক, শ্বশুর কাছে প্রচুর টাকা নিচ্ছে, নিয়ে সে সিরিয়াসলি গাছের চারা কিনছে, ছোট ছোট ট্রাকে করে গাছের চারা নিয়ে সে ওই যে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে, ট্রাক নষ্ট হয়ে গেছে, সে ট্রাকাদারকে বসে ট্রাক নষ্ট হোক আর যাই হোক আর চারা নামাও। ট্রাকাদারা মহা আনন্দ, অন্য ছেলে লেগে ট্রাক নষ্ট হয়েছে, তুমি আরেকটা ট্রাক আইনে চারা ট্রান্সফার কর। ট্রাক আলা খুবই মহা আনন্দে সমস্ত গাছের চারা ফুটপাতের উপর রাখছে। সাব্বির বলল, দোস্ত আমি চোখের সামনে দেখলাম 5 লাখ টাকা চারা, লোকজন যে যার মতো নিয়ে গেল। অনেক কিছু করছে সাব্বির লাইফে, মানে তার প্রজেক্ট ছিল প্রায় 101টা পর্যন্ত সে প্রজেক্ট হাতে নিয়েছিল, আমরা নার্সারি করে তোলা, ঠিক আছে। তার একটা ছিল যে ঢাকার সমস্ত ড্রেনে মাগুর মাছের চাষ করা, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা পুকুরে মাছ চাষ করি না, সাব্বির যেহেতু সে যে বোটানি ফোটানিতে পাস করছে, সাব্বির একটা আইডিয়া বের করছিল যে বিদেশ থেকে কোটি কোটি টন মাছের পোনা এনে সমস্ত নদী যেখানে পানি আছে, পানির ট্যাঙ্কি থেকে শুরু করে বুড়িগঙ্গা গ্লাস পর্যন্ত সব জায়গায় মাছের পোনা ছেড়ে দেয়। এবং এগুলি ওর কথা হচ্ছে যদি 80% মরে গিয়ে ওর 20% সার্ভাইভ করে, দোস্ত মাছে মাছে সারা দেশ মাখায় যাবে, আবার মাছে ভাতে বাঙালি হয়ে আবার মাছে ভাতে বাঙালি হয়ে যাবে। অসাধারণ একটা ছেলে ছিল, সবার জন্য ভাবে তো অন্তত। হ্যাঁ, সবার জন্য ভাবে। ও বর্তমানে ডাক বিভাগে আছে, এবং আমি ওর আড্ডা এখনো খুবই পছন্দ করি, কারণ ডাক বিভাগে যত চিঠি আসে ও আগে খুলে পড়ে। তারপর সে চিঠি ডেলিভার করে। আমার যে পোলাপনটা খুবই অশ্লীল হয়ে গেছে, কেন মোবাইলে তো করে, চিঠিতে যা লেখে মামা। আমি ঠিক আছে ব্যাপারটা, আমার একটা দায়িত্ব আছে না, সরাসরি চিঠি এখান থেকে এখানে যাচ্ছে, কি কি লিখলো, কেউ খারাপ কিছু লিখলো কিনা উনি আসলে মনে হয় সেটাই খোঁজে। বনফুলের এরকম একটা গল্প, হ্যাঁ বলছিলেন একবার, আমি ওকে পরামর্শ দিচ্ছি, দোস্ত তুই যদি মনে করিস কোনো চিঠি, যে কোনো স্বামী তার স্ত্রীকে চিঠি লিখছে, সেই চিঠিতে প্রেম ভালোবাসা কম আছে, তুই নিজে লিখে নিজে 2 লাইন লিখে দিস। আর যদি মনে করিস, তুই যদি মনে করিস তুই যদি মনে করিস যে কোনো স্বামী তার স্ত্রীকে চিঠি লিখছে, এখানে প্রেম ভালোবাসা বেশি আছে, কমাই দিস ব্যালেন্স। সাব্বির বলো করে মানে কি, সাব্বির তো ভালো ছাত্র, ক্যাডেট কলেজে ছিল। আচ্ছা আচ্ছা, ক্যাডেট কলেজ থেকে কেন জানি বাড়ানো না, বুঝলাম বাড়ানো, ভালোবাসার কমিউনিজম হয়ে গেল, ভালোবাসার কমিউনিজম হয়ে গেল না, কমাই যে সে লাইন টেন কেটে দেয়, শব্দটা সুন্দরভাবে নিজের মতন ডিস্ট্রিবিউট করে। না না না, ও সাব্বির এইসব কেয়ার করে। সাব্বির ছিল ক্যাডেট কলেজে, ক্যাডেট কলেজ থেকে পোলাপান ইন্টারমিডিয়েট পাস করে না, সে যেন ম্যাট্রিক পাস করে নটরডেমে এসে ভর্তি হয়েছে। আচ্ছা, নটরডেমে 2 বছর পাস করে তারপর সে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়েছে। সাব্বির ভালো ছাত্র, এবং সাব্বির খুবই আহত, পোলাপান এত বানান ভুল করে, সে বানান কারেকশন করে। কেন ইমাজিন আপনার বউ আপনাকে চিঠি লিখছে, ওগো আমার হৃদয়ের সোনা, হয়তো সোনা বানান লিখছে, দন্তাস ওকার দন্তানয় আকার লিখতে গিয়ে 6 ওকার দন্তানয় ওকার সোনা লিখছে। আচ্ছা, সাব্বির এটা লাল কালিতে কেটে দন্তাস করে পাঠাচ্ছে।
অসাধারণ একটা ছেলে, ওকে নিয়ে আসতে হবে। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, তখন আমাদের সঙ্গেই থাকুন। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ছবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, আমার সঙ্গে রয়েছেন খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান্স এবং মনির, এবং আমাদের সাথে অবশ্যই রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। আর রাজীব ভাই, রাজীব কথা বলছি, দ্য নলা কিং রাজীব হাসান। নলা মানে কি ওস্তাদ? You look like a নলা মানে হচ্ছে যে আনস্মার্ট, বাট রাজীব ইজ নট আনস্মার্ট এট অল। সে আমাদের মধ্যে সবচেয়ে স্মার্ট। এই জন্য কি? এই যে মঞ্জু, আপনার ঢাকায় কোন বাড়ি আছে? না। লোবান? নো নো নো। এবং মঞ্জু এবং লোবানের বাড়ি নাই, এবং আপনারা স্বপ্নে বোধহয় দেখেন না যে ঢাকা আপনাদের বাড়ি কোনোদিন হবে। সেম টু মি, আমি কোনোদিন স্বপ্নে দেখি না। এটা আমার জেনারেশন। তার স্বপ্ন দেখার দরকার নেই, কারণ তার সে অপেক্ষা করতেছে যে কখন ঘটনাটা ঘটবে, সেই ঘটনা ঘটবে এবং শ্বশুরের সেই 7 তলা বাড়ি তার নামে হয়ে যাবে। ঠিক আছে, তার স্বপ্ন দেখা। রেহান মনির, তোমাদের কি বাড়ি আছে? না রে ভাই, স্বপ্ন দেখো এরকম থাকবে, সম্ভাবনা দেখছো? নো। বাট যেটা আমাদের স্বপ্নের অতীত, রাজীবের মোহাম্মদপুরে নিজের ফ্ল্যাট আছে। এখন সে গাড়ি কেনার জন্য হাতের কথা বলে মেয়েদের কাছ থেকে টাকা তুলছে। তোমরা যারা রাজীবকে গাড়ি কেনার জন্য টাকা দিতে চাও, তারা এখনই ফোন দাও 58151926 এই নম্বরে। খুব সাবধান, তোরা এই নম্বরে বিকাশ করতে পারো। রাজীব বস, আপনার নাম্বারটা আমি বলে দেই, ঠিক আছে? রেডিওতে কল দিলে হবে কি, টাকাগুলা বিকাশে চলে আসবে, বস উঠে যাবে। বস আপনি নাম্বার বলতে গিয়ে আপনার নিজেরই নাম্বার বলবেন, যেটা আপনি বিকাশ হিসেবে চালান, নাম্বার হিসেবে চালান, সেটা বলবেন, সেটা আমরা জানি না। আপনি আমাকে এটা বলেন তো ওস্তাদ, মানে আপনি তো খুব সহজ সরল সাদা সিধে একটা মানুষ, কিন্তু কাকতালীয় ভাবে আপনার প্রেমিকারা এত কোটিপতি হয় কেন? মানে এই পর্যন্ত আমি দেখলাম না আপনার একটা প্রেমিকা, মানে আশ্চর্য। মানে এটা জাস্ট একটা কোইন্সিডেন্স যে আপনার প্রত্যেকটা প্রেমিকা হয় সে একজন আমেরিকায় থাকে, হয় একজন অস্ট্রেলিয়া এবং ইউকেতে, 2 জায়গায় থাকে, হয় কিংবা সে দেখছেন চেহারা দেখেন, লুক এট হিম। লজ্জা। হয় তার প্রেমিকা বাংলাদেশে, পোলেমের মতন আরেকটা এক্সেপশনাল নামের একজন আমাদেরকে ফোন দিয়েছে। হ্যালো, কে বলছিলে? তার নাম হচ্ছে কি জানেন? ইটা। হ্যালো, কে বলছিলে? আমি ইরা। ও সরি, আমি একটু ভুল শুনছি, আমি বলছি ইটা। হ্যাঁ ইরা, তুমি কোথা থেকে বলছো সোনামণি? ভাই আমি ধানমন্ডি থেকে একটু আগে ফোন দিছিলাম, আপনি তো রেখে দিলেন। ও, তুমি ধানমন্ডি থেকে একটু আগে ফোন দিছিলা? এত কাছ থেকে ফোন দিছো কেন? বলতে আমরা চলে যেতাম। ধানমন্ডিতে কালকে আমার একটা ইভেন্ট আছে, সন্ধ্যা 6টায়, চলে এসো। হ্যাঁ কি আমার মোবাইলে মাত্র 10 টাকা আছে। ও, আমি ভাবছিলাম তুমি ধানমন্ডি থাকো। ধানমন্ডি এলাকায় বোধহয় তুমি একমাত্র মেয়ে যার মোবাইলে 10 টাকা আছে। চলো আমরা আজকে ওর সাথে 10 টাকার কথা বলি। 10 টাকার কথা বলি। এই শোনো, ধানমন্ডি আর ইরা বলার সঙ্গে সঙ্গে রবিবার চোখে ঠাস করে ওই যে আছে না, ওই যে ইয়ে মেশিনগুলা, ওই যে ইয়ে খেলে, যে কি খেলে বস, ওই যে স্লট মেশিন। স্লট মেশিনে কয়েন ফেললে অনেকগুলো ইয়ে আসে না। ইরা 10 টাকা আছে। ও হ্যাঁ, ইরা বলো কিসের জন্য? আমার যখন ফোন দিতে যেতে পারি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যে ফোন দিছিলাম 11:20 আগে, কে ধরছিল? ধরছিল রাজীব। ফোন কেটে দিছে না? হ্যাঁ, খুবই রুড। ঠিক আছে, আমি রুড হইতেই পারি না। ঠিক আছে, ইরা বলো কি বলতে চাও, তুমি কি করো? ভাই আমি তো পড়ালেখা করি। কোথায় পড়ালেখা করো? এবার মেট্রিক দিব। মেট্রিক দিবা? কোথা থেকে মেট্রিক দিবা? ক্যাম্ব্রিয়ান থেকে মেট্রিক দেওয়া যায়? ফাইন, ভেরি গুড। মানে এসএসসি। ঠিক আছে, ভালো থাকো ইরা, তোমার 10 টাকা নষ্ট না করি। বাকি 2 টাকা তুমি ইয়েকে রাজীবের গাড়ি ফান্ডে দান করো। না না, আমার 2 টাকা লাগবে না, আমি পরে 1000 টাকা দিব না, সমস্যা নেই। তোমার কি কারো সম্বন্ধে দুটি কথা বলার আছে? রাজীবের 1000 হয়ে গেল। কাগজ কলম ইরা দেবে 1000টা হচ্ছে রবিবার। আমি 50-100 এর মধ্যেই থাকি, এর বাইরে উপরে গেলে একটা রবিবার আতায় পড়ে ওই ডিপার্টমেন্ট। ইরা রাজীবকে তুমি 1000 টাকা দিবে? ভাই শুন, এতক্ষণ যে আপনি একটা সাব্বির ভাইয়ের গল্প বললেন না, আমার বিএফ এর নামও সাব্বির। তোমার বিয়ে শুরুতে বলা উচিত ছিল মা। আচ্ছা, বিএফ বলতে কি বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। এই না, নাকি বুড়া ফ্রেন্ড? না না না, বয়ফ্রেন্ড। সেও কি এই যে ক্লাস 10 এর মেয়ে তার বিএফ আছে, এটা শুনে অবাক হচ্ছে তো? না না, আমি তোমাকে একটা গল্প বলি, তোমাদেরকে একটা গল্প বলি, শোনো। এক ছেলে এক মেয়েকে প্রেমের অফার দিছে, সেই মেয়ে পরে ক্লাস 6। সেই মেয়ে চিৎকার করে বলতেছে, লজ্জা করে না, আমি ক্লাস 6 পড়ি, তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছ? আমার আগেই বয়ফ্রেন্ড আছে, কারণ ওইটাই বলবো, আমি ক্লাস 3 থেকে প্রেম করি।
এটাই অবস্থা এখন। হ্যাঁ বলো। আচ্ছা শুক্রবারে কি মঞ্জু ভাইয়াও আসে? না, মঞ্জু শুক্রবার আসে না। তবে তোমার যদি বয়ফ্রেন্ড না থাকে তাইলে হয়তো সে আমরা ডাক দিতে পারি। ডাকবো? না না থাক। আগে ডিসিশন না তোমার। আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের নাম কি পোলেম? না বলছো তো সাব্বির। সেও কি জানালা দিয়ে আসে রাতে? না না সে এত ভীতু। তোমরা মইটা কোথা থেকে কিনছো? তুমি কয়তলায় থাকো? না না আমার মনে হয় এই ক্ষেত্রে ইরা মই নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ শোন না ভাইয়া, আমি ওর বাসায় সেই যায়, ইরাই যায় রাতে। ইরাই সাব্বিরের বাসায় জানালা। হ্যাঁ, এই ইরা বলো সাব্বিরের বাসায় কখন যাও তুমি? ওর বার্থডেতে আমি একবারই গেছি, সানসেট দিয়ে ওর বাসায় উঠছি আমি। ও তুমিও সানসেট? ভাই সাব্বিরের সাথে রিলেটেড সবই কি সানসেট? সানসেট, ফুল সানসেট, একদম পুরো সানসেট মার্কেটে জীবন যাপন করতেছে। শাবাশ শাবাশ ইরা, তুমি ভালো থাকো, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা। এবং অবশ্যই সাব্বিরকে বলবা যে ইরা তুমি এই যে মঞ্জু তোমার জন্য আছে, মঞ্জুকে একটু হ্যালো বলো। হ্যালো হ্যালো মঞ্জু ভাইয়া। ইয়া ভাইয়া। ভাইয়ার একটু গ্যাপে বলছে কিন্তু খেয়াল রাখেন। ভাইয়া আপনাকে সবাই এত পচায় কেন? আমাকে এখানে তো পচানো হয় একজনকেই। শুনো, যেই গাছের আম মিষ্টি না সেখানেই ঢিল মারে সবাই বেশি। গাছে বড়ই থাকলে একটু তো ঢিল মারবেই। দেখো না, আপনারা আগে শিওর, আগে কনফার্ম হন আম না বড়ই, দুটোর সাইজে কিন্তু অনেক পার্থক্য। বস খাওয়া গেলে হলো। ফলের মধ্যেই পড়তেছে মঞ্জু ফল। সো তুমি কি মঞ্জু ভাইকে আম ভাবতে চাও নাকি বড়ই? এই প্রথম মানে লজ্জায় মুখ ঢাকলো কেউ, আক্ষরিক করতেই মঞ্জু ভাই লজ্জায় মুখ ঢাকছে। আচ্ছা আমার কিন্তু আজকে দুইটা রিকোয়েস্টের গান আছে। একটা হচ্ছে ঐশীর জন্য, আগে পোলেমের জন্য আগে চলে দাসীবান্দি। আর আমার জন্য কি? তোমার জন্য কোনো গান নাই। যার বয়ফ্রেন্ড আছে তাদের জন্য আমার কোনো গান কিছুই নাই, কিছুই নাই, শুধু গান না, কোনো কিছুই নেই। আমার বয়ফ্রেন্ড নাই। তুমি এখন বলো যে সাব্বিরকে আমি তালাক দিলাম। না আই ফোন কাটাও, ফোন কিন্তু কেটে দাও। বলো কবুল কবুল। কি কবুল বললাম? না তালাক না দিয়ে কবুল বললাম। কবুল বলছো তো? সাব্বিরকে না। অভিনন্দন, তুমি এখন সাব্বিরের কথা শুনো, আমাদের সব কেন শুনবা? লাইন কাটা, লাইন কাটা কাটা। ঐশী, আমি সিরিয়াসলি খুবই কষ্ট নিয়ে বলছি, কালকে তুমি আমাকে তোমার ছবি পাঠিয়েছিলে, কত সেজে গুজে চোখে কাজল দিয়ে পাঠিয়েছিলে, বলেছিলে আমাকে কেমন লাগছে। আমি অনেকক্ষণ তোমার চেহারার দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে থাকার পর আমার মনে হয়েছে তোমাকে দাসীবন্দির মতো লাগছে। তুমি জানো যে আমি বৃহস্পতিবার কোনো মিথ্যাটা বলি না, আমি বলে দিয়েছি তোমাকে দাসীবন্দির মতো লাগছে। দোষ তোমার, অন্য কোনো বারে তোমার ট্রাই করা উচিত ছিল। একই সাথে তুমি আবার আজকে সেজে গুজে এবং মুখে স্নো পাউডার মাখিয়ে বলেছো আমাকে কি আজও দাসীবন্দির মতো লাগছে। কিন্তু শুক্রবার তো আপনি কোনো সত্যি কথা বলেন না। আমি বললাম না, তোমাকে স্নো পাউডার আলা দাসীবান্দির মতো লাগছে। তোমার জন্য একটা গান, আগে চলে দাসীবান্দি পিছে সখিনা। আগে চলে দাসীবান্দি পিছে সখিনা, পিছে সখিনা ও মনা পিছে সখিনা। তাহার মুখটা না দেখিলে, তাহার মুখটা না দেখিলে প্রাণে বাঁচতাম না। আগে চলে দাসীবান্দি পিছে সখিনা, পিছে সখিনা ও মনা পিছে সখিনা। তাহার মুখটা না দেখিলে, তাহার মুখটা না দেখিলে প্রাণে বাঁচতাম না। আগে চলে দাসীবান্দি পিছে সখিনা। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি। সখিনা গানটা শেষ হয়নি এখন। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। বাজান না কেন লোবান ভাই? তোমাকে কি পেমেন্ট দেওয়া হয় না লোবান? আবার বাজান তো দেখি, আবার বাজে নাকি? আবার হয় না, হয় না, না হইলে তোমাদের সঙ্গে আছি আমি আসিফ এন্তাজ রবি। খাও মেন্টোস ক্যান্ডির সাথে রয়েছে ব্যান্ডে, মঞ্জু, স্লোভান্স এবং মনির, সাথে রয়েছে দি নওয়াকিং রাজীব হাসান এন্ড
বাংলাদেশ তথা বিশ্ব ব্রহ্মাণ্ড তথা এশিয়া আর ব্যাংকক সিঙ্গাপুর মাদ্রাজ নয়, এখন এবিসি রেডিওতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের 1 নম্বর আরজে এবং সৌরজগতের আরজে রেহান। তবে আমরা একটা অন্যায় করে ফেলছি, কোন ধরনের ফালতু শয়তানত চলবে না, একটা স্যাড মিউজিক আমার চাই। স্যাড মিউজিক লাগবে বস? হ্যাঁ, মঞ্জি বাজাইতে পারবে। ওকে মঞ্জু ভাই, স্যাড মিউজিক প্লিজ। ব্রেকে ঐশী আমাকে ফোন দিচ্ছিল, ঐশীকে রাশি বন্ধনকে বলা ঠিক হয়নি, এটা কোনোভাবেই ঠিক হয়নি। আসলে ঐশী হয় কি, আমি যে তোমার সঙ্গে মজা করি এটা একটা অধিকার বোধ থেকে করি। শাসন করা তাকেই সাজে সোহাগ করে, যে আমি তোমাকে সোহাগ করি বলেই দুষ্টুমিগুলো করি। আমার কোনোভাবেই উচিত হয় নাই তোমাকে এইভাবে অ্যাটাক করে কথা বলা। ঐশী বলছে আপনি যদি প্রকাশ্যে সত্যি ক্ষমা চান তাহলে আমি আপনাকে ক্ষমা করব। ঐশী, আমি এখন বাজে রাত 1:06, আমি প্রকাশ্যে তোমাকে এই কথা বলার জন্য ক্ষমা চাচ্ছি, আমাকে ঐশী তুমি ক্ষমা করে দিও। তোমাকে দাসীবন্দির মতো লাগছিল। এই জন্য আবারও ক্ষমা চাচ্ছি। সত্য কথা বলিতে সত্য কাজে আই লাভ ইউ ঐশী। ঐশী তুমিও জানো এটা, আমিও জানি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জানে, রাজীব জানে, সবাই জানে যে আমি কিরকম তোমাকে ভালোবাসি। এই হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম তুমি যে আমার কত প্রিয়, কত ভালোবাসি তোমাকে, কত যে তোমাকে বেশিছি ভালো, কত যে না। আমি আরেকটা ঐশীর জন্য আপনার জন্য, আচ্ছা আমার জন্য প্লিজ, মানে আমার পক্ষ থেকে ঐশীর জন্য। তুমি আমার প্রথম সকাল, গাইছেন মঞ্জু, গানের সাবটাইটেল দিচ্ছেন আসিফ দর্শক। ক্লান্ত দুপুর বেলা তুমি আমার, সারাদিন আমার তুমি আমার, সারা বেলা। আমার অবস্থা খুবই খারাপ ওস্তাদ, আমার গায়ে এখন প্রচন্ড জ্বর। রহিমের হাতে বেলুন দেখা যাচ্ছে এবং একটু জানাই, লোক ঐশী গব্বর সিং টাইপের ড্রেস আপনি বসে আছেন। লোক ঐশী দেখো পরে বসে আছি, লোক ঐশী আমার ভয়েসে আরো বেশি ফিল্টার বের হচ্ছে। কোনো সমস্যা নাই মঞ্জু, যেখানে ভালোবাসা থাকে সেখানে ফিল্টার খুব বেশি কাজে দেয় না। আমি এরকম এক ভালোবাসা কথা জানি যেখানে ফিল্টার ছিল তবু তাদের বাচ্চা হয়ে গেছে। যাই হোক, সেটা হচ্ছে যে লোক ঐশী, তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে মানুষের ভাগ্য সবসময় তার ভালোবাসাকে ফলো করে। লোক আজকে কোথায় আমি অফিস করি, ওকে, একইভাবে আশা করি 2016-তে আমার ভাগ্য আমাকে টুঙ্গি টেনে নিয়ে যাবে। বাস রুমুর সাথে আমার একটা ডিল হয়েছে। কি ডিল? রুমুকে ডিল আচ্ছা, রুমুকে আমি বসলাম, রুমুর একটা বিষয় নিয়ে আমি আজকে রেডিও শো করবো, এটা খুব মজার একটা বিষয় ছিল। বস বিষয়টা কি ছিল বস? এটা বলা যাবে না। রুম বলছে যে এটা যদি আপনি বলেন আপনার সাথে আমার সিরিয়াস ঝগড়া হবে। আচ্ছা, আমি যে এই বিষয় না, একটু অন্য অ্যাঙ্গেলে বলি, মানে না অন্য অ্যাঙ্গেলে যদি বলেন তাও আমার আপনার সাথে আমার সিরিয়াসলি ঝগড়া হবে। আমি যদি না বলে রাজীব বলে তাও ঝগড়া হবে। আচ্ছা ঠিক আছে, যদি মঞ্জু বলে ঝগড়া, লবণ ঝগড়া, রেহান ঝগড়া, মনির ঝগড়া, ঠিক আছে বলবো না, মনে মনে তাও ঝগড়া হবে। আপনি বলে বলেন যে এটা আপনি বলবেন না, তাইলেই তো হচ্ছে না। এই জন্য আমি রুমুর কাছ থেকে একটা পারমিশন নিয়েছি। রুমু আর আমার মধ্যে একটা সিক্রেট আছে, প্লিজ কেউ আমাকে জিজ্ঞেস করবে না তোমরা সিক্রেটটা কি। ঠিক আছে ভাই। সেই সিক্রেটের কারণে রুমুর জন্য একটা গান, মঞ্জু প্লিজ গেয়ে শোনাও, হলুদিয়া পাখি সোনারি বরণ। এখানে হলুদ রংটা গুরুত্বপূর্ণ, কিন্তু কেন হলুদ রং গুরুত্বপূর্ণ
কি ভাই এরকম আনকমন গান আপনি তাও আবার আমার আজকের এই কেন অবস্থা। রুমু আর আমার মধ্যে কি হলুদ জিনিস আছে? কি সেই হলুদ? কে সেই হলুদ? কি সেই হলুদ? হলুদ সাংবাদিক শুনছি, হলুদ প্রেমিক শুনছি। পাখি সোনালি বরণ পাখিটি ছাড়িল কে, হলদিয়া পাখি সোনালি বরণ পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে পাখিটি ছাড়িল কে। রবি ভাই ছাড়ছে আর কিছু? পাখিটি ছাড়িল কে রে সখী, পাখিটি ছাড়িল কে। রুমু, আশা করি তোমার সিক্রেট আমি বলতে পেরেছি। তোমার সিক্রেট আমি তোমাকে যা বলতে চাইছিলাম এই গানটার মাধ্যমে সব পুরোটা বলা হয়ে গেছে। কাহিনীটা কি বলছে? আমার না মনে অন্যরকম সন্দেহ হইতেছে, বুঝছেন? হলুদ রংটা আছে অনেক একটা কিছুর হয়, secret, একটা সিক্রেট হলুদ আছে। রংটা অনেক কিছুর হয় বস। একটা সিক্রেট আছে আমার রুমু। থাক না, সব সিক্রেট কে আলোচনা করা যায় প্রকাশ্যে। যাই দেয়ার বস। ইজ আ ফ্যামিলি শো। ফ্যামিলি শো। ঠিক আছে, রুমু, একটা হলুদ ব্যাপার আছে, কিন্তু কেউ জানতে চেও না কি সেই হলুদ। কেন আমি বেদনায় আজকে হলুদ, কেন আমি তরকারিতে হলুদ আর খাই না। অনেকে আমরা সেই দিন কুইজ দিলাম না যে রবি ভাই তার প্রেমিকাকে কোন পাখির নামে ডাকে, অনেকে সেদিন তো আমরা উত্তরটা দেই নাই। রবি ভাই ময়না পাখি, টিয়া পাখি, আজকে হলুদিয়া পাখিও বলছে, কিন্তু কোন সেই পাখি যার কথা বলার কারণে তার সঙ্গে মলির ডিভোর্স হয়ে গেছে? সেই পাখিটার নাম হচ্ছে, সেই পাখিটার নাম হচ্ছে ঘটক পাখি ভাই। সে অনেক আবেগের আদিসজ্জে সে মলিকে বলছিল তুমি আমার উট পাখি। তারপরে যা হয় আর কি, একদম ডিভোর্স। আচ্ছা, ব্রেকের মাঝখানে আমাকে একজন লিসেনার ফোন দিছিল যে কালকে যে কাশি হলো না গল্পের আসর, সেটা কোথায় হবে। এটা বেসিক্যালি হচ্ছে পাঠশালা নামে একটা অর্গানাইজেশন আছে, তারা ওই যে ফিল্ম এবং ফটোগ্রাফির জন্য খুবই বিখ্যাত। ওই নাম্বারটা আবারও বলে দিতে বলছো। সেটা হচ্ছে পাঠশালা সিনেমা বিভাগের আয়োজনে একটা ছোট্ট গল্পের আয়োজন করা হয়েছে সন্ধ্যা 6টা থেকে। প্রায় 2.5 ঘন্টার এই গল্পের আসর, এবং এখানে কিভাবে গল্প লিখতে হয় এবং সিনেমা বানানো হয় এটা আমি আমার অভিজ্ঞতা বলবো। এটার নাম্বারটা হচ্ছে, আমি আর ধীরে ধীরে বলতে পারবো না, এর চাইতে 017 80 37 93 99 80 37 93 99। এইখানে এই নাম্বারে ফোন করে বা এই নাম্বারে SMS পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, কাহিনী শেষ। কালকে দেখা হবে এই সময় তোমাদের সাথে, আশা করি অনেকদিন পর সামনাসামনি তোমাদের সাথে জম্পেশ একটা আড্ডা হবে। তোমরা যারা সিনেমা বানাতে চাও বা গল্প লিখতে চাও অথবা গল্পকার হতে চাও বা গল্প বলতে চাও, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। মূল মুভির যেমন ট্রেলার থাকে রবি, আপনি আপনার সিনেমা বানানোর একটা দুটা ট্রেলার যদি আমাদেরকে শোনান। সেটা হচ্ছে বস, আমি মানে পোলাপন তো একটা বয়স এসে সবাই কবি হইতে চায়, তেমনি একটা বয়স আছে পোলাপন তখন সবাই সিনেমা বানাইতে চায়। আমি সিনেমা বানানোর জন্য ট্রাই করতেছিলাম, এবং আমি গেলাম কয়েকজন বিখ্যাত মুভি মেকারের কাছে। যেটা আমি সাংবাদিক ছিলাম, সব মুভি মেকারের কাছে আমার অ্যাক্সেস ছিল। গেলাম, তারা বললো তুমি অমুক জায়গায় হচ্ছে, ক্যামেরা শিখো, এডিটিং শিখো, লাইট শিখো। পুরো হিসাব করে দেখলাম যে পরিমাণ টাকা লাগে এগুলি শিখতে, ওই টাকাতে একটা সিনেমায় বানানো যায়। আমি কোথাও না শিখে আমি নিজেই বস একদিন ক্যামেরা নিয়ে নেমে পড়লাম রাস্তায় এবং সিনেমা বানানো শুরু করলাম। এবং সিরিয়াসলি, আপনি কোনোদিন শুনছেন রাজীব যে আমি প্রথম সিনেমা বানাইতে গেছি? সিনেমা মানে কি, শর্ট ফিল্ম। ওটা তো সাধারণত ড্রয়িং রুমে বসে বন্ধু বান্ধবদের নিয়ে দেখতে হয়, বা হলে বসে বন্ধু বান্ধবদের নিয়ে দেখতে হয়। আমি এরকম আজি সুপারে বসে বন্ধু বান্ধবদের দেখাচ্ছি যে এটা আমি বানাইছি, এবং এটা এত ভালো হয়েছিল। এটার নাম ছিল অ্যাড কন্ট্যাক্ট, ঠিক আছে? এটা এত ভালো হয়েছিল যে পরে ওই 16 মিনিটের এটাই নাটক আকারে, তখন চ্যানেল 1 খুব শীর্ষে ছিল, চ্যানেল 1 অন এয়ার করছিল তাদের একদম প্রাইম আওয়ারে। 16 মিনিটে 1 ঘন্টা করে ফেলছে? না, 1 ঘন্টা না, 16 মিনিটটাই দেখাইছে এবং পুরো নাটকে টাকা দিছে। আচ্ছা আচ্ছা। সো কিন্তু এই যে আমার ধৈর্য যেহেতু কম, এরপর আমি কিছু কমার্শিয়াল কাজ করছি, গ্রামীণ ফোন, টানির ফোন, এদের জন্য রেডিও শো করতেছি। বাস মানুষ আস্তে আস্তে উপর থেকে নিচ থেকে উপরে যায়, আপনি নিচে নামতেছেন। আমি সিনেমা শুরু করে আমি এখন রেডিওতে আসছি। 2 দিন পর আমি যেটা করব আমি ঠিক করছি, আমি রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করব। আর কত নিচে নামবেন রবি ভাই? বেশি নিচেই পছন্দ রবি ভাই। এই জন্য একটা কবিতা আছে, যতই উপরে যাই নীল, যতই নিচে নামি মধু। যাই হোক,
মনির মজা পাচ্ছে, তার মানে সে ভালো ভালো এমনি মানে মঞ্জু, তোমার কি মনে হয় যে মানে তুমি তো মোটামুটি সব মেয়ের কথাই জানো, হ্যাঁ, পলার কথা জানো, ঐশীর কথা জানো, রুমুর কথা জানো, তোমার কাছে বেস্ট কি মনে হয়? আপনার জন্য? আমার জন্য। আপনার জন্য আপনি নাকি সুখী নামে একটা মেয়ের সাথে প্রেম করতেছেন? জন্য মিতু। মিতুকে? মিতুকে? হুইজ মিতু? এই যে যে রবি ভাই শুরুতে একটা কথা বলছেন না যে এই শোতে আমরা যাতে বারবার বলি, এই শোটা হয়ে দাঁড়াইছে 15 বছর পার হওয়া দাম্পত্য জীবনের বউয়ের মতো। ফিরে যেতে ইচ্ছা করে না, প্রতিদিন ডিসিশন নেই রবি ভাই, আর যাবো না, আজকেই শেষ। কিন্তু যতই তাম্মিকে বুকে নিক, যতই ঐশীকে ফোনে কথা বল, আলটিমেটলি ফিরেই দিন যায়। শেষে শান্তি মৃত্যুতেই। সেটাই। আমি শিওর বস সেটা বলেন না, আপনি নাকি সুখী নামে একটা মেয়ের সঙ্গে প্রেম করতেছেন, আমি বুঝলাম না, এটা বাতাসে, এটা কি গুজব নাকি সত্যি? সুখী না, সুখী না, সুখী না মানে কি বুঝিনি। সুখী নামের সুখী, হ্যাঁ, সুখী নামে একটা মেয়ের সাথে আমার প্রাথমিক আলাপ আলোচনা হচ্ছে, দেখা যাক। মানে এখনো এমওইউ সাইন হয় নাই। দেখেন ফোন টোন দিচ্ছে কিনা। দেখেন বস, আমার একটা ফোন হচ্ছে, যে আজকে ফোন করবে ডাইরেক্ট, কোনো বিচার নাই। সুখী, সুখী না। আচ্ছা আমরা একটা ফোন নেই নাকি? নিছি তো। ও নিছি আমরা অলরেডি না, আমি Hello? কই আছি আজকে? হ্যালো হ্যালো ভাই, আসসালামু আরে আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলে? ভাইদের পাশে থাকতে থাকতে অভিজ্ঞতা হয়েছে, আপনি দেখলেই বুঝছি কোনটা মেয়ে কোনটা ছেলে। হ্যালো, কে বলছিলে? ভাই আমি রেহা বলছি। কি নাম? রেহা। রেহা রেহা? ফোন করছিল রেহা, রেহা। রেহা, ওর নাম আসলে রেখা, কিন্তু ওদের দেশের বাড়ি বরিশাল বলে ওরা বলে রেহা। তোমার নাম কি রেখা না রেহা? রেহা। রেহা। নেহা হইলেও বোঝা যেত, ইন্ডিয়ান একটা নায়িকার নাম ছিল নেহা, কিন্তু রেহা কেন রাখছে তোমার বাবা? তোমার নাম ইফ যদি বাবা রেখে থাকে তোমার নাম? তার নাম আমাদের না রেহান রাখছে। মঞ্জু ভাইকে যেমন ভালোবেসে কেউ মন ডাকে, কেউ জু ডাকে, কেউ জুস ডাকে। মন জুসের আলাদা করে ফেলে কি মন এবং জুস। রেহান ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এই যে হয়েছে। রেহান ভাইয়া, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। রেহান বলছে, রেহা তুমি বলো। ভাইয়া সেদিন যে তুমি আমার ফেসবুক চাইছো, কি করে গুতাইছে মানে? আমি হ্যাঁ, রেহান তুমি কেন অনেরে গুতাও? কেন? ছি, 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 এগুলো অনেরে ছি, কেন? ছি, রেহা বলে, ঠিক না, ঠিক না। আমি আর কোনোদিন তোমারে গুতাবো না, যাও, প্রমিস। রেহান ভাই এটা কি বলো? তোমার নাম কি আসলেই রেহা? হ্যাঁ রেহান তাইলে আপনি বলবো। আর গুতাবেন না, সে খুব হতাশ হয়েছে শোনার পর। এটা তুমি কি বলো? আচ্ছা, বিয়ে রেহা নামটা কে রাখছে? তোমার বাবা? হুম, কোন দুঃখে এই নাম রাখছে? আমার আব্বুর পছন্দ তো তাই। কি তোমার আব্বু কি? আমার আব্বু এই নামটা অনেক পছন্দ করে তো তাই। তোমার আব্বা কেন রেহা পছন্দ করে? পছন্দই যখন করবে তখন বেহা, বেহা, করতো। কিংবা বেহা। নিশ্চয়ই যোগ করলে রেহাই। রেহাই। হ্যাঁ কত কিছু আছে। রেহান ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আপু বলো। আরে আরে ওই প্রসঙ্গ বদলানো আছে, যে আমরা গুতাগুতি না, রেহান ভাইয়া বইলে থাইমে হাওয়া হয়ে যায়। না না, আগে আমরা রেহা ব্যাপারটা সেটেল করে নেই। তোমার ভাই বোন আছে? হ্যাঁ, কি নাম ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে রমজান রহমান বাবু। তোমার নাম তিন রেহা? ভাইয়ের নাম জানতে চাই। এক ভাইয়ের নাম বলো। এক ভাই। ও একজনেরই নাম? একজনের নাম রমজান রহমান বাবু। আমার মতে তোমার নাম যেহেতু রেহা, তোমার ভাইয়ের নাম হওয়া উচিত বেহা, মানে বাবু থেকে বেহা, মানে সব হা পরিবার, নামের শেষে বাস হা আছে। হা করে, রেহা। এরপরে যে হবে তার নাম হবে হা হা হা। হে হা। কিংবা একটা কাজ করতে পারো, তুমি নামটা রেহা না রেখে শুধু হা রাখতে পারো, নাম কি হা। না না না, আমার রেহান ভাইয়াকে অনেক পছন্দ তো তাই আমি রেহাই পছন্দ করি। তুমি আলোচনা রেহানের কাছে টানতেই পারবো না, তোমাকে আগে ক্লিয়ার করতে হবে তোমার নাম কেন রেহা। কারণ আমরা নামের উপর একটা গবেষণা করতেছি। কিছুদিন আগে আমরা একটা কেস পাইছি, ছেলের নাম পোলেম। আমরা এখন উদ্ধার করতে পারিনি যে কেন তার নাম পোলেম। আছে পাচ্ছি রেহা, দেশে হচ্ছেটা কি? আইন কানুন নাই, নামের কি করে বাপ মা নাই? মেয়ের ছেলের বাপ মা আছে, কিন্তু নামের কি কোনো বাপ মা নাই? তোমার ময়মুরব্বী এই মুহূর্তে কে আছে তোমার আশেপাশে? আমার আপু আছে। দাও, তোমার আপুকে দাও। ওনার নাম কি আগে জানি না। তার নাম কি? ঘুমাইতেছে। ওনার নাম রমজান। ওর নাম হান। এর নাম রেহা, ওর নাম দাও, তোমার আপুকে দাও ফোন। দুজন মিলে রেহান। ভাইয়া আপু ঘুমাইতেছে। ঘুম থেকে ডেকে তোলো, ঘুম থেকে ডেকে তোলো। সিরিয়াস ইস্যু। সিরিয়াস, সে তো মারা যায় নাই, কোমাতেও নাই, ঘুমাচ্ছে, ডেকে তোলো, বলো আপু ওঠো। এক কাজ করো, ঘরের মেন্টোস বাতি জ্বালায় দাও।
ডাকো। ভাই হ্যালো, না ডাকলে আমরা লাইন কেটে দেবো। লাইন- তুমি কি ডাকবা? তুমি ডাকবা না আমরা লাইন কেটে দেবো, কোনটা কি করবো বলো? ও ডাকবে না, ওই লাইন কেটে দিচ্ছে। ভাইয়া ভাইয়া আপু তো ঘুমাইতেছে। বাচ্চা তো ঘুমাইতেছে, অনেকক্ষণ ধরে বলতেছে ঘুমাইতেছে, আমরাও তো লাইন কাটো। লাইন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কেউ যাবে না খালি হাতে আজকে। কেউ যাবে, হ্যাঁ, হ্যাঁ, কে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো 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 হ্যালো, কি বলছো? কে মানে জাহিদের পাশে থাকতে থাকতে আরে পুরান ঢাকা জাহিদের পেটে থাকতে থাকতে মানে হ্যালো হ্যালো কে? দাঁড়া দাঁড়া, একটা টুনকুন্টি ফোন দিছে। হ্যালো, কে? পুরান ঢাকা থেকে হয় না। ও আচ্ছা, তোমার কি হয় না? তোমার কি এই একটা মেয়ে পাইছি বস, সে হয় না, আমার কিন্তু ওর ভয়েসটা হেভি লাগছে ভাই। হয় না হয় না। স্বর্ণা ওই যে যার বাবা বিদেশি ওষুধ বানায়। পচা কথা বলবো না। যার বাবা কি পাঠাচ্ছিলেন যে আপনারা দরকার? আচ্ছা, তুই যে আপনারা দরকার, তার বাবা কি বানায় আপনি জানেন? হ্যাঁ বুঝছে, আমি সব শুনছি এবং আমি আপনাদের দরকার গড়াগড়ি না? খাইছি। তোমার বাবাকে একটু বলো না আমাদের কয়টা কার লাগবে? রাজীবের লাগবে, রাজীব লাগবে, বস আমি না আসলে জানি না কি বানায়। বেটা ফাইজার কোম্পানির ওই ওষুধটা বিদেশিটা ওর বাবা ঘরে বসে লাগবে তোর? না বস আপাতত না। আমার লাগবে, মঞ্জুর লাগবে, লোবানের লাগবে, খেয়ে রাখো না। মনির লাগবে তোমার? হ্যাঁ মন্দিরেরও লাগবে, টোটাল 4 জনের লাগবে। উনি ভাই কপাল চাপড়ে দিতেছে, ওনার এতগুলো লাগবে। হ্যাঁ না 4টা থাক, বেশি প্রেশার দিও না। 4টা ওষুধ দেওয়া যাবে না? দেখা গেল একসঙ্গে 10-12টা দিলেও উত্তেজনা চোটে একসঙ্গে 10-12টা খেয়ে ফেলছে। একটা করে একটা কোর্স কি একটা? একটা হ্যালো শোয়ার আগে খাবেন। ও অনেকক্ষণ পরে আবার হ্যালো বলছে, প্লিজ। হ্যাঁ শোন না, আমাদের কি দিতে? কি বলছেন ফার্স্টে ভাই আপনি? কি পচা কথা বললেন না? না তোমার বাবা বিদেশি ওষুধ বানায় না? না বিক্রি করে শুধু। শুধু বিদেশি ওষুধ বিক্রি করে? হ্যাঁ ও যাই হোক, যাই হোক, কোথা থেকে একই দিলে জিনিস। পাইলেই হচ্ছে। 4টা ওষুধ তুমি দিবা না বলো? পচা কথা বাদ দাও। পচা কথা কি? ওষুধ, এটা পচা কথার বিষয়। আর একটা দিও ঝান্ডু বামু, আমার শেষ হয়ে গেছে। হ্যালো হ্যালো, ওষুধ দিবা না কোনটা? এটার আগে বিহিত হয়ে যায়। এটা আগে বিহিত হবে। আচ্ছা তোমাদের একটা শো হয়েছে না দেবদাস, ওইটা আরে রাখো তোমার দেবদাস, আমরা দেবদাস হতে পারলাম কই? ওষুধের অভাবে আমরা কিছুই হতে পারতেছি না। জাস্ট রবি ভাই এখন ওষুধ চারটা দিতে হবে না, 2টা দিও। আমরা ভাগ করে খাবো। ওকে আমরা রাজি। 2টা ওষুধ প্লিজ। Hello? আমি জানি না, আমি ওষুধ বাটে নিয়ে। তুমি ওষুধ দিবা না কোনটা সোনা? আমি ঠিক বুঝছি না। লাইন কি বুঝতেছেন? ওষুধ দিবা না মানে দেয়া ঠিক হবে কিনা ও সেটা কেন এটা এই না, আমি এটা কনফিউজ বুঝি না, মানে কিছু তো আর কিছু তো চান নাই না? ওষুধই চাইছি। কিডনি না চাইছেন ফুসফুস। ফুসফুস, শাড়ি বাড়ি, গয়নাগাটি কিচ্ছু চাই না। তুমি তো ছেলে, তোমাকে শাড়ি কিভাবে দেবো? কথার কথা বলতেছি, এই জন্যই তো ওষুধটা চাইছি। ইদানিং শাড়ির প্রতি যোগ বাড়ছে। হ্যালো এই জন্য ওষুধ দিব। শাড়ি আসলে রবি ভাইয়ের কাছে অনেক বড় একটা লুঙ্গি। দিবে স্বর্ণা ওষুধ দেবে। yes. তাহলে কিভাবে এটা আমরা কালেক্ট? আমরা এই ওষুধটা কিভাবে পাবো? পুরান ঢাকা আসছেন? এই ওষুধ দিন পুরান ঢাকায় যেতে হবে। নতুন ঢাকায় কয়েকটা পাঠান জানা। যাই মিরপুরে আমার মামার আছে তো। ও তো মামাও বানায়, বাবা পাঠাপাঠি বল। তো মামা কি করে? নয়, ব্যাংকক, সিঙ্গাপুর, মাদ্রাস, এখন পুরান ঢাকা এবং মিরপুরে তৈরি হচ্ছে ওষুধ। পাওয়ারফুল হতে পারে। মামা কি করে আগে জিজ্ঞেস করি। মামা কি করে? সরি এটা বলা যাবে না। মহিলা সেই দিনও সে বলছে আমার বাবা ওষুধ বানায়। সরি এটা বলা যাবে না। মামা কি আমার বাবা যেটা ওই বলা ওষুধ যায় না। বানায়, এটা বলা যাবে না। দেখা গেল ওর বাবা ওষুধ বানায়, তোমার মামা কি বানায় এটা বলো। বলা যাবে না বুঝলো, কিন্তু বানায় কি? উনি মনে হয় রোগ বানায়, তাই না? না এটা হচ্ছে ওর মিরপুর শাখা। না এটা অন্য কিছু। ওর মামা রোগ বানায়, ওর আব্বা ওষুধ শোনা বানায়। বলো না, তোমার বাবা যেমন ওষুধ বানায়, ঠিক আছে ওকে ভাই, মামা কি বানায়? মামা কিছু করে না। কিছু তো করে না। করার কথা তো জিজ্ঞেস করি নাই, যা করার ওটা তো আমরা করবো। তোমার মামা বানায় কি বলো? হ্যালো রবিয়া, বলো না কি বানায়। আচ্ছা তোমাদের একটা দেবদাস শো হয়েছে না, ওইটা কি এখন? রাখো তোমার দেবদাস, তোমার মামা বানায়। আমি মামা জানি কি না। বানায়? তা তুমি বললা কেন মিরপুরে আমার মামা থাকে? কথা নাই বার্তা না, আচমকা মিরপুর
মামা থাকে, তোমাদের এখানে কিছু লাগলে আমি দিয়ে আসবো না, সমস্যা নেই। ও মিরপুর গিয়ে তুমি ও, ওইখান থেকে আচ্ছা collect এটা করে। আচ্ছা কালেক্ট করা যায় ওকে ফাইন। এটা ভালো এটা বলতেছে, আপনি খালি না 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 সরি ঠিক আছে। এবার দেখেন তো আজকে দুইটা দিবা না চারটা দিবা? আগে দেবদাস কি হ্যাঁ দেবদাসের কথা আর আগে ওষুধের ব্যাপারটা ফাইনাল। দুইটা দিবা না চারটা বলবা? বলছেন একবার গোডাউন দিয়ে দেবো। গোডাউন আমাদের লাগবে না, গোডাউন নিলে একটা সমস্যা আছে, গোডাউন রাখবো শো আর করা হবে না। সেটাই, ওই গোডাউন নিয়েই ব্যস্ত থাকা লাগবে। গোডাউন নিয়ে ব্যস্ত থাকি। we will go down। আমরা একদম ডাউনে চলে যাবো না গোডাউন পেলে। রেহান ভাইয়া, ইয়েস আপু বলো। সবাই কিন্তু এখন ইয়ে কি বলে তোমার কণ্ঠটা খুব বাঁচার সুন্দর। উপায় হিসেবে রেহানকে বেছে নিচ্ছে। না 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 রবি, রবি তোমাকে বলছি। না না শোনো তুমি রেহানের সাথে কথা বলো। রেহান তোর ওষুধ লাগবে কিন্তু আরে কি আমরা তো লজ্জার কি আছে? না 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 অসুখকে আগে অসুখ বলে স্বীকার করতে হবে। মানে জ্বর যেমন একটা রোগ, না এটাকে কি আপনি রোগ হিসেবে এইটা হচ্ছে চিন্তা ভিটামিন, ও ভিটামিন ভিটামিন টাইপের ওষুধ। আর এটা ভিটামিন। ভিটামিন, হ্যাঁ অভিজ্ঞতা নাই তো বস, মানে বয়স্ক ভিটামিন। হ্যাঁ, হ্যাঁ ওষুধ ওই একটা ওষুধ না, এটা হলো তোর Power সহকারী booster। ওষুধ, মানে সহকারী ওষুধ। প্রভাবক বেশ হেল্পার লাগবে তো। হ্যাঁ আমার তো Hello? বলে কিছু লাগে। লাইনে আসছে। লাইনে আছে রোগীর প্রতি আরেকটা ভাড়াই দিব, চারটা না পাঁচটা, পাঁচটা, একটা বেশি লাগবে। একটা বেশি লাগবে, এক পিস। আর রাজীব ভাই কিন্তু দেখবেন যখন আনবে তখন কান্নাকাটি শুরু, আমারে দে, ঠিক আছে? আমার বেটার রিস্ক না নিয়ে 6টার কথা বলে দেন। রাজীব ভাইয়ের জন্য আমার মামি লাঠি মামির নিয়ে কি? বসে আছে। লাঠি নিয়ে বসে আছে। মামি লাঠি নিয়ে বসে আছে। না 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 ওনার ক্ষেত্রে মামি লাঠির কেন? প্রয়োজন মানে নাই। এটা কি মিরপুরের মামি? এই যে 3টা বাজলেই সবাই ভুলে যায় এটা একটা পারিবারিক শোক। 3টা বাজে। তুমি কোনো চিন্তা করবে না, তোমার মামি রাজীব ভাইকে দেখলে লাঠি নিয়ে দাঁড়া যাবে। এখন বসে থাকো। মামি দাঁড়াবে না আমি দাঁড়াবো। আপনি তো সোজা একটা লাইন দেখলে হয়েছে বস। ওই লাঠিও সোজা লাইন। কেন তোমার মামি কেন রাজীবের জন্য লাঠি নিয়ে বসে রয়েছে? রাজীব ভাই লাঠি কেন চাইছে? রাজীব ভাই একটু পচা কথা বললে তো তাই। ও রাইট, রাজীব কোনো পচা কথা বলবা না। আর বলুন, আমাকে ভালো কথা বলার ওষুধ দিও, যেটা খাইলে আমি শুধু ভালো কথা বলবো। আমাদের এই Hello? কমেই বিপজ্জনক একটা মেয়ে ফোন দিচ্ছে, সরল একটা মেয়ে, তার বাবা না হয় জীবিকার সাথে নামেই স্বর্ণা হ্যাঁ, বানায়। পুরান ঢাকায় বসে বিদেশি ওষুধ বানায়। কিন্তু আমার পেট থেকে কথা বের করে ফেলছি। আমি বলি তোমার বাবা কি করে বলা যাবে না কেন? তখন আমার মনে হলো যে এটা না শোনা যাবে না, মানে না শুনে বাসায় যাওয়া যাবে না। ফাইনালি ডিসকভার যে তার বাবা ওষুধ বানায়, বিদেশি ওষুধ, পুরান ঢাকায় বসে। পুরান ঢাকায় বসে। এবং আমরা যেটা খুঁজছি দীর্ঘদিন যাবো। ও যেন কার সাথে ফিসফিস করে কথা বলছে? ঝামেলা কি জানিস? কার সাথে যেন ফিসফিস করে কথা বলে ভাই? আলুসলাম কার সাথে কথা বলছো? হাই, হাই লো কে? কেমন আছো? এটা কে? এটা কে বলে? তাহলে তুমি কি স্বর্ণা বলছো? না সরি, আমি সারা বলতেছি। ও কি স্বর্ণার বান্ধবী? না তাহলে এটা কি ল্যান্ড? আমি সারা। ও শাইলা, তোমার না, বাবা, পত্রিকা। তোমার বাবা কি ওষুধ বানায়? না সিপিসি নাউজুবিল্লাহ আমার। উনি কি বানায়? উনি কি বানায়? উনি কি বানায়? এক্সেপ্ট বাচ্চা কাচ্চা যারা। এটা তো সব পুরুষ মানুষই বানায়। হ্যাঁ তোমরা বানাও না? কি বানাবো? কি বানাবো? হোয়াট ইজ দ্য প্রসেস? আচ্ছা যাই হোক, ওইখানে আমরা না নাইবা গেলাম। এখানে রেহান বানায়, কারণ রেহানই একমাত্র অবিবাহিত, আমরা কেউ বানাই না। শুনো, রেহানকে নিয়ে তুমি এরকম গান করো, কত সুইট একটা ছেলে। ইউ সি সুইট একটা সোল্লায় মঞ্জু ভাই, সোল্লাহ। আপনার উচ্চারণ ভালো হচ্ছে না আজকে। উচ্চারণে যে মেয়ের কাছ থেকে শেখো। বলো তো একটু। Hello? আই সবাই মিউজিক বন্ধ। তুমি আবার বলো তো, রেহান খুব সুইট একটা আমার ছেলে। না থাক, রবি সুইট। আচ্ছা না, যাই হোক, রবি হোক, বলার পর রাজীব হোক, এক্সপ্রেশনটা দেখেন না, মানে এক বলে গেছে, একদম বুঝা গেছে যে কোথায় অস্ত্র। বস আপনার কিন্তু কমতেছে টাইমটা, দেখছেন কি না? 3 মিনিট লাগে না ওস্তাদ। ওয়েট। আমার রবি ভাইটা কোথায়? রবি ভাইয়াটা কোথায়? এই যে টোনের সঙ্গে ভাইয়াটা যাচ্ছে না। রবি কোথায় না, রবি কোথায়? আমি কোথায় বলি? তুমি কোথায় বলছো? রবি কেন কোথায়? একমাত্র যখন হাসপাতালে ছিল তখন কোথায় তো, এছাড়া আর কখনো কোথায় নেই। আমি এই জন্যই শুনতে চাইছি, ঠিক আছে? চুইট বলছে তো এই জন্য আমি শুনতে চাইছি যে রবি মানে, এবং এরপর আরো ভয়াবহ শব্দ বললো যে সে প্রথম বললো রেহান চুইট, আচ্ছা ফাইন মানলাম। তারপর বলতেছে রবি, আমার রবি ভাইয়াটা কোথায়? অদ্ভুত, আমি কেন কোথাবো? শোনো,
সবাই তোমার নাম কি? আমার নাম সারা। শালা শালা মানে সারা। সারা, ঠিক আছে, সারা। ও হ্যাঁ। সারা। আমি আচ্ছা, কি সারা। করো তুমি? আমি ছাড়ে। তো মশারি গুছতেছি। কোথায়? এটা বলো। আমার কোথায়? আমার বাসায় এসে একটু গুজাই দিয়ে যায়। তো আমার এখানে প্রশ্ন প্রত্যেক হচ্ছে রাতে- মশারি গুছতেছো কোথায়? আমার বাসায় এসে একটু গুজাই দিয়ে যায় প্রত্যেক দিন, মানে প্রত্যেক রাতেই এটা নিয়ে ঝামেলা। প্লিজ, আরে আলটিমেটলি কে গুজে ভাই? আমি গুজাই রে ভাই, আর কি। রাতেই একটা কাজই করি। মশারি হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ, রবি ভাইয়াটা কোথায়? আবার কোথায়? কোথায় কোথায় কোথায়? কোথায় বলছি? থাই বলছো না, মানে কোথায়? এবার হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হাই ভাইয়াটা। হ্যালো, একটু যেন কেমন কেমন জানি? মানে হঠাৎ করে যে টাটা বলতেছে না, না। না। তুমি কি এই সিরাপ টিরাপ প্রথম- খাইছো? এই প্রথম রবি ভাই লজ্জা পাচ্ছে, মানে কি আচ্ছা আচ্ছা, অবস্থা? তুমি কি সারা তুমি কি কোনো বানানো ওষুধ খাইছো? মানছি বিদেশি না। ওষুধ যেটা আমি দেশে ওষুধ বানানো হয়? খাই না, serious। পুরানো আমি ঢাকার ওষুধ দিকে? খাই না। না, আমি ওষুধ খাই না। ঘুমের ওষুধ আমার খাইছো? ভালো লাগে না। ওষুধ ওর ভালো লাগে না? ওষুধ খেয়ে ভালো মানে লাগে ওর না। ধারণা মানুষ ও আগে ওষুধ খাইতো, ভালো লাগে এখন না। ভালো লাগে না। ওষুধের উপরে ওর ধারণা মানুষ না, যে মানুষ ওষুধ ভালো ভালো লাগার কারণে ওষুধ খায়। হ্যাঁ। মানুষদের যখন ভালো লাগে না তখন তারা ওষুধ খায়, বুঝছো? ভালো লাগলে তো ওষুধ খাইতে হয় না। আমি বলি আমি অসুস্থ হলেও ওষুধ খাই না। ও তাই? আচ্ছা, আচ্ছা, এর আগে কি কি অসুখ তোমার হয়েছে বলো তো, একটু শুনি। আমার জ্বর ঠান্ডা ছাড়া কিছুই হয় না। পেট খারাপ কখনো হয়নি? হইলেও এটাও কাউকে বলে না, তাই? এইভাবে না বলে একবার না। আউটগোয়িং ফ্রি হয় না। হ্যাঁ বলছে ভাই, হ্যাঁ বলছে, হইলেও কাউকে বলে না। বলছি বলে হ্যাঁ। শুনো, শুনো, পেট যার থাকে খারাপ হইতেই পারে, মানুষের ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার খারাপ হয়ে যায়, পেট তো সামান্য উন্মাদ জিনিস। একবার এরকম ওষুধ বিরোধী ক্যাম্পেইন করছিল যে এরকম পেট খারাপ হইলে ওষুধের বাইরে কি কি ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, অনেক কিছু, যে উপতা আমি আসো পড়েছিলাম। না, হ্যাঁ, উপতা আসো না, পা উপর দিয়ে মাথা নিচে দিয়ে থাকতে হবে। হ্যাঁ, তারপর কষ্ট সবার শেষে ছিল ছিপি পদ্ধতি। ছিপি পদ্ধতি ওরা বলতে হোমিওপ্যাথি শিশির যে ছিপি থাকে না, সেটা ওরা না- সাজেস্ট করছিল এটা ইউজ করার জন্য। এমন মা গ্যারান্টি দিছিল যে এই পদ্ধতি। রবি ভাইয়া, রবি এই ভাইয়াটা তোমাকে ডাকে। এই লাইনটা কাটো। হ্যাঁ ভাইয়াটা, রবি ভাইয়া আমি সহ্য তোমাকে করতে বাস্তব পারছে কথাটা বলতেই পারবো না। শুনো না, হ্যাঁ, ধরো, বলো, এক বলো। সেকেন্ড। আচ্ছা, শোনো শোনো শোনো, বলি, বলো বলো। ভাইয়াটা জানো তোমার বয়সটা অনেক। আমার বয়স তো অনেক সুন্দর, ওকে ফাইন। আমার কোনো বয়স তোমার নাই। বয়সের তো পুরো ফিদা। আমার বয়সের পুরো ফিদা। আমার কোনো বয়স নাই, আমার কোনো ছেলে নাই। তো তাদের উপর ফিদা উঠলে, আমি বয়স বলি না। শোনো, তুমি নরমালি ও বলছে বয়স, তোমার বয়সটা অনেক। তুমি বয়স যেভাবে না, পিছলায় কথা বয়স। বলতেছো না, এটা আমি বয়স, নিতে পারতেছি না। বয়স। হ্যালো, শোনো, এত পিছলাচ্ছে কেন? নরমালি কথা বলো, নরমালি কথা বলো। হ্যাঁ বলো, এখন আমি বলো। সত্যি নরমালি বলতে। সত্যি সত্যি নরমালি বলতেছে। কেন পিছলাচ্ছ? গলা পিছলানো দরকার, নরমালি বলো। কি নাম তোমার? হ্যালো, হ্যাঁ, কি নাম তোমার? সারা। হ্যাঁ, আমার নাম সারা। হ্যাঁ, তারপর কি করো তুমি? আমি তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, আমাদের সাথে কথা বলতেছো। হ্যাঁ, ফাইন। তারপর ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? কি? কেজিতে উঠছে। ক্লাস 10, ক্লাস 10-এ পড়ো। কোন স্কুল? মণিপুর উচ্চ বিদ্যালয়। মণিপুর উচ্চ বিদ্যালয়। বাবার লোক নাম? এত সুন্দর করে এখন কথা বলতেছে, আর একটু আগে মাইয়া তুমি কোথায়? আমার রবি ভাইয়াটা কোথায়? রবি ভাইয়া কোথায়? রেহানকে সুইট ছেলে বলতে যে ছোলা বানায় ফেলাইলো। হ্যাঁ, আরে আনকে তুমি ছোলা বলছো। এটা মানুষ কখনো ছোলা হয় না। কখনো হয় না, একটা মানুষ সে কি ছোলা ছিলা যায়, খায়। আবার ছিলাও যায়, হ্যাঁ, কিন্তু আরে কোথাবা? মানুষ কখনো এই ছোলা হয় না। আবার 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 পেঁচা, আবার পিছলাচ্ছে, গলা পিছলাবে না। অনেকে ধারণা গলা লাইতেছি, আল্লাহ গো। কি সলাই তো তুই? এই যে, মানে ওকে একটু ঢং করে কথা বলতে পারেন, আমার মনে হয় তাহলে কাজে দেবে। হ্যালো, না, তোমার সাথে কথা বলা সম্ভব না। আর সকল ট্রিটমেন্ট রাজীব, আরেকটা নেন তো। এই পিছলা পিছলি ভালো আজকে লাগে না। রাজীব ভাইয়ের বস আমরা ব্রেক নিয়ে একটা। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছে। অলরেডি একটা জ্বালাও মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ রবি। আমার সঙ্গে রয়েছেন রাজীব, রেহান, লোবান, মঞ্জু এবং মনির। দুর্ভাগ্যক্রমে আজকে জাহিদ আমাদের সাথে নাই, এই জন্য সবকিছু ওলটপালট। এই জন্য সবকিছু উলট পালট। আমাদের সাথে একটা ফোন অবশ্য আছে, জাহিদ না থাকলো। জাহিদ নয় তো, আচ্ছা। কি হয়েছে? হ্যালো, কে বলছিলেন? জীবন 26 ওয়াশরুম থেকে বলছি ভাইয়া। হ্যাঁ, বোঝা যাচ্ছে। আমরা অনেক মেয়েকে পাইছি ওয়াশরুমে, বাবা মার ভয়ে ওয়াশরুমে কথা বলে। এই আমি প্রথম ছেলে পেলাম। কি বলতেছি যে পানির আওয়াজ শুনানি ভাইয়া। হ্যাঁ, শোনো। পানির আওয়াজ আচ্ছা, শোনা আপনি না, কি আর কিছুর আওয়াজ আপনি কি শোনা না। ইরার বয়ফ্রেন্ড? জি আপনি কি ইরার বয়ফ্রেন্ড?
না 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 ও না, একটু কেন শুনলাম মীরার বয়ফ্রেন্ডের নাম সাব্বির। ফ্ল্যাশের শব্দ শোনাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাই কি ফ্ল্যাশ করলেন? আচ্ছা যাই হোক, বাদ দেন। পেটও ডাকতেছে, গুড়গুড় করে পেট ডাকলো। হ্যালো আপনার কি আউটগোয়িং ফ্রি? সাব্বির, তার আগে বলেন যে আপনি আপনি বলেন যে কেন আপনি ওয়াশরুমে বসে আমাদের সাথে ফোনে কথা বলতেছেন? কি কি কারণ? উনি বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে ট্রাই করে দেখছে, ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, এখন কিচেন। চাপ আইসে পড়ছে, ওই সময় উনি চলে গেছে বাথরুমে। হ্যাঁ বলো সাব্বির। ভাইয়া বুঝছেন, ভাইয়া যে নাইনে পাইতেছিলাম না তো, এই জন্য আর কি। ওই জন্য ওয়াশরুমে গিয়ে আপনি মোবাইলটা ফ্ল্যাশ দিছেন, তারপরে আপনি নেটওয়ার্ক পাইছেন, তাই তো? দেখো হাত থেকে মোবাইল যেন ছুটে পড়ে না যায়। পরে উঠা তো বুঝেন না, আবার গার্লফ্রেন্ডের ফোন দিবেন, চুমা টুমা দিবেন, তখন সমস্যা হয়ে যাবে। আপনি বের হইছেন ঠিকমতো, ওয়াশ টোয়াশ হয়ে বের হইছেন তো? জি জি। হাত দিছেন, সাবান দিছেন হাতে? হাইজিন প্র্যাকটিস, ঠিক আছে। যতই ভাই আমাদের শো যতই উল্টাপাল্টা হোক, যতই খারাপ হোক, বাট আমরা হাইজেনিক। কি বলেন রবি ভাই? এক্স্যাক্টলি। সাব্বির কি করো তুমি? সে তো বললোই, পড়ালেখা। মানে পড়ালেখা কোথায় পড়ালেখা করো? তো ভাই নারায়ণগঞ্জে গভর্নমেন্ট তোলারাম কলেজে ফার্স্ট ইয়ারে। তোলারামে তুমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করো। রবি ভাই শ্বশুরবাড়ির এলাকার লোক, ওই যে তাম্মি। ভুলে গেছিল হঠাৎ না, প্লট খুঁজে প্লটের ব্যাপারটা আবার একটু কিন্তু ভাগ করে রাখেন মাঝে মাঝে, বুঝছেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো সাব্বির, কি বলার জন্য ফোন দিয়েছো? ভাইয়া আর কি মেন্টসটা বুঝছেন আগের মতো হচ্ছে না, পচা হচ্ছে। আগের মতো হতে হবে, যেরকম আর কি ধরেন মার্বেল বাজানো আমরা রবি চাই, বউ পিটানো রাজীব চাই, লালন খেত রেহান চাই, আচ্ছা সুভাষ বরা লোবান চাই, আচ্ছা মঞ্জু লম্বা মঞ্জু চাও, নিনু ভাগানো জাহিদ চাই, আচ্ছা তারপর কান করা মঞ্জু চাই, এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি প্রথম থেকে রাজীব। রেডি 1 2 3 গো। তুমি সাব্বির শুরু করো, রাজীবকে বলো রাজীব বউকে পিটায় না। রবি ভাই আর বললেন না, তুমি না বলতে ভাই, বাপরে মানে ফ্ল্যাশ যে করছেন, ব্রেনটাও কি মানে দিয়েছেন নাকি? কেন বাদ? রাজীব লাইক করবে একটু। সাব্বির প্লিজ একটু বলো না রাজীবকে, অনেক গুরুত্বপূর্ণ একটা সামাজিক ইস্যু তুমি তুলে ধরছো। কেটে দিয়েছে লাইনটা। কেন কেটে? না আচ্ছা হ্যালো, কেউ নাই বস। হ্যালো, আসসালাম। সাব্বিরের বউ ধরছে। হ্যালো, হ্যাঁ মিসেস সাব্বির। আমি সাব্বির নই, সাব্বিরের লাইনটা কেটে গেছে, প্লাস আমার লাইনটা আপনি ধরবেন। আচ্ছা তোমার নাম কি? আমি আলিয়া আয়ান, রংপুর থেকে বলছিলাম। কি নাম? আলিয়া আয়ান। আয়া তোমার নাম? আয়ান। আয়ানের কাছাকাছি রেহান, আয়ান। আয়ার কাছাকাছি কিন্তু ব্যাপারটা। আয়ান নামটা আমরা বলছিলাম হচ্ছে রাধাকৃষ্ণের গল্প যখন বলি, খুব সম্ভবত রাধার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ, খুব সম্ভবত। আয়ান তো ছেলেদের নামে নিয়ে এখন মেয়েদের নাম হয়েছে আয়া হইল। নাম হচ্ছে আলিয়া। না সেদিন আপনি একটা বললেন না যে আপনার কোন মেয়ে ফ্রেন্ডের নাম কি যেন? হানিফ। ছেলে ফ্রেন্ডের নাম রশিদ। না সুমাইয়া। না সুমাইয়া, সমস্যা না, হইতে পারে, এটা ভুল হয় বলো না। আমরা পরে আবার জাহিদ নামে একটা মেয়ে পাইছি। ও না সুমাইয়া না, সুরাইয়া। সুরাইয়া আর হানিফ। অনেক বাতাসের শব্দ হচ্ছে। হ্যালো, হ্যাঁ তুমি কি বাসার বাইরে? না উনিও ফ্ল্যাশ করতেছে মনে হয়। তুমি কোথায়? আমি রুমে আছি। বাসার ভিতরে? শীতের দিন ফ্যান চালু করতেছে। ওষুধ খাইছে মনে হয়। না আমার মনে হয় মেন্টল শুনতেছিল, দ্যাটস ওয়াই, আর কিছু না। আচ্ছা আমি কিছু কথা বলতেছি, আপনারা কি শুনবেন? অবশ্যই শুনবো ভাই, সবাই চুপ, সবাই চুপ, মিউজিক অফ, সব অফ। লোবান ভাই স্টিক হয়ে দিছে। হ্যালো, আমি আপনাদের শোটা অনেকদিন ধরে শুনি। কি হয়ে শোনো? আমি অনলাইনে শুনি, আমি রংপুর থেকে বলছিলাম। সবসময় শুনতে পারি না, তো সবসময় ট্রাই করি, বাট অনেক সময় রিং হয় কিন্তু ফোনটা পিক করা হয় না, তখন প্রচন্ড রাগ হয়, কথা বলে, সবকিছু বলে, আবার ফোনটা পিক করে। আচ্ছা, আর কিছু হচ্ছে আমি কিন্তু রংপুর থেকে বলছিলাম। আচ্ছা, রংপুর ও রাজীব ভাইয়ের এলাকা। রাজীব ভাই হাসছে। রাজীব ভাইকে রবি ভাইকে অনেক এসএমএস পাঠিয়েছি, বাস কোনো রিপ্লাই আসেনি। রংপুরে কোথায় বাসা তোমার? কোন পাড়ায়? আমার বাসা হচ্ছে রংপুর আলমনগর,
স্টেশন রেল গেট পানি উন্নয়ন। আপনার বাসা থেকে কত? তানিয়াদের বাসার কোন পাশের বাসাটা তোমাদের? তানিয়া কে? তানিয়া রুমা নিম্মি আমি তো ফারহানাদের বাসা। আমি আলমনগরে 4টাই প্রেম করছি, এর বাইরে আর কোনো মেয়ে আছে? মাত্র আলমনগর পানি উন্নয়ন বোর্ড। আচ্ছা আচ্ছা, আমাদের বাসা। চিনতে পারছেন? বুঝতে পারছি। ওই রবার্টসন এই নরমাল পানি না, রবার্টসন না, এটা হচ্ছে স্টেশন গরম পানি। পানিরে উন্নয়ন করা হয়েছে। ও, পানিকে উন্নয়ন করা হয়, যেমন পানিকে ফুটায় গরম করা হয়। আবার আপনি ওই যে পানি যেটা বলতে চাচ্ছিলেন, ওই উন্নয়ন কাজও পানি উন্নয়ন করে বোর্ডের মধ্যে ভরানো হয়। আচ্ছা, ঝড় বাদল শুরু হয়েছে। আমাদের খুব ভালো হয়েছে, রংপুরের একটা মেয়ে আমরা পেয়েছি। হ্যাঁ, রংপুরের। কিন্তু ফ্যানটা বন্ধ করতে হবে আপু। রংপুরে অনেক ঠান্ডা হওয়ার কথা। আচ্ছা, রংপুরে তো অসম্ভব, তুমি ফ্যান চালাচ্ছ কেন? আমি হচ্ছে কম্বল সবই গায়ে দিয়েছি, তো তারপর ফ্যান চালাচ্ছ। আসলে আমাদের বিলটা কি মানে সরকার? আপনি বারবার এই কোশ্চেনটা করছেন, আপনি বুঝতেছেন না? কেউ যদি মেন্টোস শুনে তো গরম লাগে। আমাদের শ্রোতারা 1:30টার পর সবাই ফ্যান ছেড়ে দেয়, ফ্যান এসি যা আছে, রাত 1:30 বাজলেই। আচ্ছা শোনো, তুমি যেহেতু রংপুর থেকে বলছো, ফেসবুক একটা সিরিয়াস কথা বলবো। হ্যাঁ বলেন ভাই, সিরিয়াস কথা। তুমি যেহেতু রংপুর থেকে বলছো, তুমি নিশ্চয়ই রংপুরের একজন মেয়ে হয়ে তুমি নিশ্চয়ই চাও রংপুরের আরেকটি মেয়ের দুঃখ কমাতে, চাও কিনা? তাহলে রাজীবকে বলো, ভাইয়া আপনি ভাবিকে মারবেন না। ও জানে রংপুরের মানুষ এত নির্দয় পাষাণ। হ্যাঁ, তাকে আমার জানতে হবে যে রাজীব ভাই কি আসলে বউ নয়। তোমার কি কোনো সন্দেহ আছে? আমি তো দেখিনি, না দেখি কি করে? তুমি তো বাতাস দেখোনি, তা বলে ফ্যানের শব্দ কি শুনতে পাচ্ছ না? বাতাসটা তো অনুভব করা যায়, তাই না? আমরা অনুভব করি, তার চেয়ে বেশি অনুভব করে রংপুরের ওই মেয়েটা যে প্রতি সপ্তাহে 3 দিন মাইর খায়। রবি ভাই অনুভব করে, সেই মাইরটা রবি ভাই অনুভব করে। বাহ। আচ্ছা, আপনি তো আমার ফোনটা আরো 10 মিনিট কাটা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাটা যাবে না, কিন্তু তুমি তার আগে ওইটা বলো, তা নাহলে এখনই ফোন লাইন কেটে দেবো। বলো, তুমি ওইটা বললে ফোনের লাইন কেটে যাবে, কারণ ফোনের পাশে আমি বসে আছি। তুমি যদি না বলো ফোনের লাইন এখন, তুমি যদি বলো তাহলে ফোনের লাইন। আপনারা না একটু ঝগড়া করবেন না, আমি না আপনাদের নতুন বন্ধু, আজকে ফার্স্ট কথা। আচ্ছা, তুমি নতুন বন্ধু পুরান বন্ধু, তুমি শুধু বলো রাজীব ভাই আপনি ভাবিকে মারবেন না। তুমি বলো রবি ভাই আপনি ভালো হয়ে যান। আপনি একটু গান শোনো। না কোনো গান না, তুমি আগে এই লাইনে থাকো। তুমি আগে বলো রবি ভাই। আচ্ছা ঠিক আছে, রাজীব লজ্জা পাচ্ছে, তুমি তাহলে তুমি এইভাবে বলো যে ভাবিকে মারবেন না। তুমি এইভাবে বলো না, খালি শুধু বলো মারবেন না। তুমি শুধু বলো খাবেন না। তুমি শুধু বলো মারবেন না। আচ্ছা, আমি আরো ইজি করে দিচ্ছি, তুমি শুধু না বলো। তুমি শুধু না বলো, না না। আচ্ছা, আমি একটা কথা বলছি। বলবে না, কারণ ওই যে এলা স্বজন প্রীতি, রাজীবও রংপুরের ছেলে, সেও রংপুরের মেয়ে। হ্যাঁ, এই জন্য সে বলবে না। কিন্তু আরেকটা রংপুরের মেয়ে যে মাইক খেয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু বলেন যে ভাইয়া ভাবিকে মারবেন না। একটু বলেন যে ভাইয়া খায় না। হ্যালো, একটা কিছু কোন হ্যালো করেন না। হ্যালো, আবার হ্যালো, আর কত বলেন যে ভাইয়া ভাবিকে মারবেন না। বলেন যে আর ভাইয়া আর খায়েন না। আপনি খালি না বলেন। আপনি সব শেষে আসছে আম। বুঝলাম না আমের ব্যাপারটা। হ্যাঁ না মানে সে বলছে হ্যাঁ না মানে বলছে যে রাজীব ভাইয়া মারে না। না, হ্যাঁ এই তো। আর বলছে রবি ভাই আপনি, তোমার নাম কি? দ্যাটস গুড। আমার নাম, তার নাম দ্যাটস গুড। ইতি। তোমার নাম ইতি। ও, এই যে মানুষ মনে হয় না। আপনার ছোট বোনের নাম কি আন্না? তোমার ছোট বোনের নাম কি? আমার আর বোন নাই। ও, তোমাকে দেই তো, মানে তোমার ক্ষেত্রে নামটা খাটছে। ইয়া আবার বলতেছি ইয়া। তোমরা কোথা থেকে বলতেছিলা ভাই? ইয়া। জি ভাইয়া। তুমি কোথা থেকে বলতেছিলা? রোল ভাইয়া, তোমাকে অনেক মিস করি। মনির ভাই একদিন ফোন দিয়েছি, মনির ভাই আমার ফোনটা। হ্যাঁ, মনির ভাই মনিরও লাইনে চলে আসছে। ওরে শালা, 15 বছর বয়সের একটা শিশু। তুই তাকে ভাইয়া বলছো কেন? বলো মনির লালটু। আচ্ছা, তাই নাকি? না। আচ্ছা, তার আগে বলো তুমি কোথা থেকে ফোন দিচ্ছ? আমি রাজশাহীর মেয়ে, বাট ঢাকায় রামপুরায় থাকি। তুমি ঢাকায় রামপুরা, লোবান ভাইয়ের এলাকা যাওয়ার সময়? তাই নাকি? হ্যাঁ, লোবান ভাই রামপুরায় তোমার বাসা। লোবান ভাই রামপুরাতেই বাজায়। লোবান ভাই বাজায় দেখেন না? এই যে বাজে গেল।
ও তাই নাকি? একদমই ঠং করে হৃদয়ে বাদ্য। হ্যাঁ, তুমি কি করো? লোহন ভাই হৃদয়ে বাদ্য। এই দাঁড়া, আমার কেন মনে হচ্ছে একটা ঝামেলা। কি করো তুমি? আমি পড়াশোনা করি। কোথায় পড়াশোনা করো? এরকম টেনে টেনে পড়াশোনা করো কেন? তোমরা করছো তাই। কখন আমরা করলাম? তুমি কোথায় পড়াশোনা করো? ভাইয়া আমি রাজশাহীতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। আর আর কোথায় করো? রাজশাহী কোনঠে বাড়ি? আর ঢাকার রামপুরে কোথায় পড়াশোনা করো? ঢাকা এখানে আসছি বেড়াতে। বেড়াতে আসছো? কার কাছে কবে বেড়াতে আসছো? এসেছেন? তুমি কি লোমান ভাইয়ের এখানে উঠছো? লোহন ভাই আমাকে বলো তোমার বাসায় যেতে। হ্যাঁ আসো। এই খাইছে একটা ফাটলের ব্যাপার আছে লোমান ভাইয়ের বাসায়, সেটা দুজন মিলে ধরে রাখতে হবে কিন্তু। লোমান ভাইয়ের বাসায় ফাটল ধরছে। রবি ভাইয়া ফার্স্ট দিন তোমাকে কল দিছি বাট তোমারে পাইনি। এক সেকেন্ড আমি আগে ডাকটা ফলো করে নিই। রবি ভাইয়া প্লিজ কিছু একটা বলেন। হ্যালো। আমি না খুব ক্লান্ত বোধ করি যখন কথা বলো শুনি। সব দোষ রাজীব ভাইয়ের। শুরুতে যে সয়াবিন তেলের কথাটা বলছেন না, তারপর থেকে সব মেয়েগুলো পিছলে গেছে। রবি ভাইয়া এই যে আবার পিছলে গেছে। তুমি কথা বলো শুনি। তুমি টানতেছো কেন? এত টানানি করো না, ছিঁড়ে যাইতে পারে। ছিঁড়ে যাবে। ছিড়বে না, আমি ধরে রাখবো। আচ্ছা আমি এটা ভালো। এই মনির, এই বেরাও, বড়রা কথা বলতেছে, বেরাও। আর আপনি ওর সাথে আর কখনো কথা বলবেন না সিঙ্গেলে, মনির ভাই। এইবার আপনার থেকে সব টানাটানি শিখতেছে কনফার্ম। হ্যালো। না বলছে তো ধরে রাখ। তোমরা তো হাসতেছো কেন? দাঁত পড়ে যাবে। ও আচ্ছা, এই কারণে কি তোমার দাঁত নেই? কে বলে? নিশ্চয়ই তুমি হাসাহাসি করতে গিয়ে দাঁত ফালাই দিছো। তুমি যদি এইভাবে কথা বলো, প্রতিটা কথা টেনে টেনে, হ্যাঁ আচ্ছা কেমন আছো? একটা সময় ছিল আমার বাড়ি রাজশাহী, বস একটা সময় ছিল বুঝছেন, থাকি রামপুরা। তাহলে হবে কি 2 বছরের মধ্যে তোমার অ্যাজমা হয়ে যাবে, কারণ নিঃশ্বাসের উপর ব্যাপক চাপ পড়ে যাবে। এটা তো আছে, প্লাস মোবাইলের বিল অনেক বেশি উঠবে। এক্স্যাক্টলি, যে কথাটা 1 মিনিটে বলা যায় সেটা তুমি বলতেছো 6 মিনিটে। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যালো জি ভাই। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো কে? হ্যালো তাম্মি। তাম্মি। আরে লোমান ভাই এত আমি তো পরে কানেই শুনবো না, এইভাবে যে চিল্লাও। এই তাম্মি কেমন আছো? শোনো, বিপদে মানুষকে আশ্রয় দিতে হয়। তোমার বাসায় লোবান চলে যাবে। হ্যালো আসসালামু আলাইকুম। ক্রস কানেকশন। লোবান ভাই আজকে লোমান ভাইয়ের একটা বিপদের। হ্যালো হ্যালো ভাইয়া। হ্যাঁ কে বলছো? হ্যাঁ লোমান। তোমার নাম লোমান? নাম পছন্দ হয় না রাজীব। হ্যালো কে বলছো? আমি আজকে কি নাম? কি নাম? হিয়া আমাকে ভুলে গেছো? ও হিয়া, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। খুব ভালো থাকলো হিয়া। হ্যালো কেমন আছো তাকে বল। হ্যালো 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 ভাই, আমার কলটা বারবার কেটে দিতেছে কেন? হ্যালো হ্যালো হ্যালো। আজকে বুঝলাম কেউ আছেন ভাই? আজকে বুঝলাম জাহিদ। কে আর ইউ, মানে হু আর ইউ? আমি চট্টগ্রাম থেকে সেতু। চট্টগ্রাম থেকে সেতু। আমার পদ্মায় হওয়ার কথা না, পদ্মা সেতু না, মানে সেতু তো কালকেও দেখলাম ঢাকায়। হ্যালো 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 কে বলছো? ব্রিজ। আমি সাবু। সাবু। এই সাবুর সাথে কথা বলো। সাবু চলে আসছে জুপিটার থেকে। কেটে দিচ্ছে মনে হয়। উনি ভয় পাইছে বোধহয়। সাবু নামটা খুবই সুন্দর। হ্যালো 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 হ্যালো। মনে ভাবছে কথা বললে তো কেটে দিবে, তার চেয়ে চুপ করে থাকি। হ্যালো হ্যালো। এই রাখ। হ্যালো ভাইয়া ভালো আছো? ভালো আছি, তুমি কে বলছো? রাইসা। কি দা? রাইসা। রাইসা। রাইস। রাইসা তুমি কি করো?
হ্যালো রাইসা রাইসা হ্যালো রাইসা হ্যালো আমি স্বর্ণা। স্বর্ণা তুমি আবার আসছো লাইনে? তুমি এতবার পাইতেছো কেমনে? ওষুধ রেডি করছো? তুই কি ওষুধ রেডি করে ফেলছো? হ্যালো হ্যালো আমার দেবদাস তো বুঝলাম না আমি কি। সে আছে এক দেবদাস নিয়ে, মানে মুশকিল, মানে মহা ঝামেলার ব্যাপার স্যাপার। হ্যালো হ্যালো কে বলছো? আমি সামিনা। স্বর্ণা থেকে সামিনাতে আসছে। সামিনা নবী কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম। তুমি চেয়েছিলে ওগো জানতে কেন এত ভালোবাসি তোমাকে, আমি খুঁজেছি সেই উত্তর, তার প্রশ্ন খুঁজে পাইনি। হ্যালো আর কেউ নাই বস আজকে? হ্যালো 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 হ্যালো, এটা অসাধারণ করে যে যিনি বলছেন, এটাই ছিল আমাদের সর্বশেষ কল। জিন ধরছিল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী মঙ্গলবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ শুভ বিদায়, শুভরাত্রি, বাই বাই। মেন্টোস বাতি জ্বালাও।